যেমন আমার গোল ইজ ডেফিনেটলি এক্সিটস। এ টিয়ারের গেস্টদের কোনো কারণ নাই টকশোগুলোতে যাওয়ার। পরের আমাকে রাফসান বলতেছে যে ওই কোর্স কোম্পানি মামলা করবে। ওয়াটারশোর ক্ষেত্রে ওই সেটটা ইটসেলফ বিল করতে আসলে মিনিমাম লেটস সে ইউ স্পেন্ড সামওয়্যার অ্যারাউন্ড 5 lakhs and more. Why does water show work আর why does অন্য শো ওয়ার্ক করে না? একটা বড় সিনেমা যখন রিলিজ হয় ওদের লঞ্চিং প্ল্যানের মধ্যে বা প্রমোশনের প্ল্যানের মধ্যে দে কিপ ওয়াটার শো দেমসেলভস। একটা গেস্ট আসলে এখন বা একটা সেলিব্রিটি বাংলাদেশে কোন একটা জায়গায় গিয়ে মন খুলে কথা বলাটা খুব ডিফিকাল্ট হয়ে গেছে। আমি মোটামুটি বাংলাদেশের সবাইকেই হোস্ট করে ফেলছি। আমি যদি তাইলে হোস্ট হইতে চাই আমার ফার্স্ট স্টেপ কি? আমি এতবার স্টেজে উঠছি গ্যারেট কলেজে যে এখন দুনিয়ার যেই স্টেজে আমাকে উঠে দেয় হোক আমি আর যাই হোক কোনো নার্ভাস হব না। অনেক স্ট্যান্ড আপ কমেডিয়ান এখন হোস্ট হচ্ছে, সবাই মনে করে যে ফানি হইতে হবে। ইনফ্যাক্ট ফানি হওয়াটা ইজ দ্য ওয়ার্স্ট থিং। আমি জানি যে আমি একটা কথা বলে পুরা রুমকে একদম থমথমে করে দিতে পারবো, যে একটা আইডিয়াকে আইডিয়া না রেখে ফার্স্ট প্রোটোটাইপটা বানাই ফেলতে হবে। যেহেতু তুমি অনেক বিটুবি ডিল করো, বিটুবিতে কোনো প্রবলেম দেখো যেগুলোর সলিউশনের দরকার? মানুষ ব্র্যান্ড বিল্ডিং এর পিছনে খরচই করে না টাকা, খালি প্রোডাক্ট অ্যান্ড কোথায় কোথায় যাবে কিভাবে পাবে দ্যাটস ইট। মানে নো ম্যাটার হু ইউ আর অ্যান্ড হোয়াট এভার ইউ আর ডুইং, সার্ভাইভিং এভরি ডে ইন দিস কান্ট্রি ইজ এ উইন। ইনভেস্টমেন্ট কি ভালো উপায় বাংলাদেশে ইনকাম জেনারেট করার জন্য? কার জন্য? স্টার্টআপের জন্য নাকি ইনভেস্টরের জন্য? ইনভেস্টরের জন্য। এটা খুবই এগেন মানে কোয়েশ্চেনটা ইয়েস নো দুইটাই হতে পারে মানে উত্তর। বাট সো ফার ফর ডিআইভিসি a lot of the startups are doing really well. ইনভেস্টমেন্টও অনেকগুলো স্টার্টআপের সাথেই গ্রো করছে। দ্য ফাউন্ডার্স হ্যাভ গ্রোন ম্যানিফোল্ড। অনেকগুলো বিজনেস আসলে বাংলাদেশের বাইরেও গ্রো করে গেছে। সো আই ফিল লাইক ওয়েন ইট কামস টু ইনভেস্টমেন্ট ওটা তো অনেক রকমের টুল আছে, কিন্তু একটা ভালো স্টার্টআপে ইনভেস্ট করলে যে পরিমাণ বা যেই রেশিওতে রিটার্নটা আসতে পারে, I think it's one of the most riskiest form of investments, but also it's one of the most irrational amounted return that you can get. যখন ডেকো ইস্যু ভেঞ্চার্স বা তুমি কোথাও ইনভেস্ট করতেছো তখন তুমি ওই কোম্পানির থেকে রিটার্নটা আসলে কিভাবে চাও বলো তো? যে ওরা যখন টাকা ইনকাম করবে তখন কি তুমি ওই টাকার ভাগ চাও? So here is something different about DIVC কিন্তু মোস্টলি যে মানে বাইরের কারো ইনভেস্টমেন্ট নিয়ে নিজে ইনভেস্ট করে এরকম না। সো ডেকো ইস্যু গ্রুপ নিজেদের আসলে প্রফিট বা রেভিনিউ দে চ্যানেল ইনটু দেয়ার ওন ভিসি। অ্যান্ড আমি আসলে যখন ডিআইভিসিতে কাজ করি, সো আই এম অ্যান এমপ্লয়ি অ্যাজ ওয়েল। সো আমার ইটস আ ফুল টাইম জব ফর মি। On top of that, I have equity in a few of the startups. So that they manage. So আমার জন্য এটা মেক সেন্স করে বিকজ মানে আই থিঙ্ক এগুলো খুবই ক্লিশের থিওরি, ফারান বা যেখানে আছে সবাই এটা অলরেডি জানে। বাট তারপরও মানে স্যালারি দিয়ে আসলে যদি মানে আমরা চলতে থাকি তাহলে আসলে গ্রোয়িং ওয়েলথ ইজ রিয়েলি ডিফিকাল্ট, বা একটা টাইমে গিয়ে ওই রকম ওয়েলদি হওয়াটা ইজ রিয়েলি ডিফিকাল্ট। সো হাউ আই সি ইট ইজ লাইক আই এম ওয়ার্কিং বিহাইন্ড স্টার্টআপস, যেটা যদি গ্রো করে তাহলে আসলে আমার ইকুইটিও গ্রো করবে। ডেকো ইস্যু ভিসির যে কয়টা স্টার্টআপের ইকুইটি আছে তোমার, আল গো সামওয়্যার উইথ দিস কোয়েশ্চেন, আছে তোমার, ওগুলার কোনোটা কি তোমার ব্যাংকে এখন পর্যন্ত কোনো টাকা দিচ্ছে? না, দেয় নাই। না। কোনো টাইমলাইন কি দেখা যায় যে এই সময় এটা হইলে তারপরে দিবে? এরকম একদম এক্স্যাক্ট ডেফিনেট টাইমলাইন নো। হ্যাঁ, বাট আপনার অঙ্কটা কি? আমার অঙ্কটা হচ্ছে খুবই সিম্পল, যে আই সি ইফ দ্য স্টার্টআপ ইজ গ্রোয়িং। সো গ্রোয়িং মানে হচ্ছে লেটস সে ওর কাস্টমার ছিল 50,000, ওখান থেকে আমি দেখলাম যে 1 বছরের মধ্যে 1.5 লাখ কাস্টমার হয়ে গেছে। আমি দেখলাম যে ও শুধু বাংলাদেশে অপারেট করতো, ওখান থেকে দেখলাম যে ও বাংলাদেশের বাইরে এক্সপ্যান্ড করতেছে। সো দিজ আর অল গুড সাইন্স। এখন দি অপরচুনিটি কস্ট হিয়ার ইজ যে আমি যে টাকা লেটস আমি একটা এক্স অ্যামাউন্ট অফ টাকা ইনভেস্ট করলাম, সো ওইটা আমি অন্য কোথাও ইনভেস্ট করতে পারতাম। সো ওই অন্য কোথাওটা আসলে এটা থেকে কতটুকু বেটার অপশন। সো মেবি আরও অনেক সেফ অ্যান্ড সিকিউরড অপশন হতে পারে ফর ইনভেস্টমেন্ট, বাট উইল ইট এভার গিভ মি একটা রিটার্ন যেটা দিয়ে আমি ইভেন রিটায়ার করে ফেলতে পারবো? I don't think that's possible with any other investment tool, যেটা আসলে একটা স্টার্টআপ তোমার ইনভেস্টমেন্টকে 10x 100x পর্যন্ত করে ফেলতে পারে। সো মিউচুয়াল ফান্ডস 8% ইয়ার অন ইয়ার আই থিংক। বাট আমার মনে হয় ওই গেমটা ইজ দি এক্সাইটিং গেম আর কি। আমি একটা রাউন্ডে ঢুকলাম, সো পরের রাউন্ডে এক্সিট নিতে নিতে আসলে কত ফোল্ড গ্রো করে যেতে পারে আর কি। বাট আই হ্যাভ মানে অলদো আসলে আমার ব্যাংক অ্যাকাউন্টে হিট করে নাই, বাট আই হ্যাভ সিন হাউ মাই ইনভেস্টমেন্ট হ্যাজ grown over time on paper at least for now, but বেশি তো টাইমও হয়নি। it's unfair to judge. না জাজ করতেছি না, আমি এই জন্য জিজ্ঞেস করলাম কারণ আমার মনে হয় বাংলাদেশের কোনো স্টার্টআপ কখনো পাবলিক কোম্পানি হবে না। সো ওই স্টার্টআপগুলোর থেকে কোনো একটা টাইমে স্টার্টআপের ইনভেস্টরদের টাকা খোঁজা উচিত, কারণ
ওই জিনিসটা হবে না যে আমরা এক সময় স্টক মার্কেটে যাব তারপর আমরা সবাই না বড়লোক হয়ে যাব? আই ডোন্ট থিঙ্ক মানে ওইটা আসলে গোল হওয়া উচিত। যেমন আমার গোল ইজ ডেফিনেটলি এক্সিটস, সো বাট কোন টাইমে আমি এক্সিটটা চাই এটা ইজ ডেফিনেটলি ইজ আ ফ্যাক্টর অফ কনসিডারেশন। বাট আই নো ফর শিওর যে মানে লেটস সে যদি 3-4টা স্টার্টআপের পিছনে আসলে চিন্তা করা হয়, একটাও যদি কাজ করে যায় তাহলে আসলে ভিসিরা তো ওটাই যে 4-5টা ঢালবেন যেটা আমরা তো সবকটা চাই, আমরা চাই সবকটাই ভালো। এই জন্য আমাদের কিছু হয় না এখন। অবভিয়াসলি ইউ ট্রাই ফর সবকটা, বাট সবকটা ভাবে মানে হয় না। ওকে, যদিও ইন্টারেস্টিং একটা অ্যাঙ্গেল হয়ে গেছে, বাট আজকের আই ওয়ান্ট টু নো যে সো ইউভ বিল্ড ওয়াটার শো একদম স্ক্র্যাচ থেকে, টু সাম এক্সটেন্ট আমি অনেকটুকু দেখছি একদম রুমের থেকে, সো নাও ইটস এ টিভি শো একটা বড় চ্যানেলে। আমাকে আগে বলেন ইকোনমিক্সটা কী, সেকেন্ড আমাকে বলবেন কেউ যদি স্টার্ট করতে চায় কী করতে হবে, আর থার্ড হচ্ছে যে how do you fund this? So 3টা লেয়ারের কোয়েশ্চেন। লেটস স্টার্ট উইথ ইকোনমিক্স। হাউ ডাজ ওয়াটার শো মেক মানি? ওকে, ওয়াটার শোর কারেন্ট রেভিনিউ স্ট্রাকচার যদি বলি, সো there are two parts of it. One part is because the content is distributed online, so like any other content এটা একটা digital revenue generate করে, so from all the platforms that we distribute the YouTube, content, Facebook থেকে। YouTube, Facebook, that's there. আর the other part is যেহেতু we have a sponsor, so আমাদের জন্য আসলে throughout Skito has been a sponsor and they're great sponsors to be honest, because অনেকগুলো ফ্যাক্টর আমরা পরে ডিসকাস করবো না, বাট the sponsorship amount is another revenue model. So these would be the two main revenue models যেখান থেকে আসলে ওয়াটার শো দিয়ে আমরা we earn our revenue. আর ফান্ডিং বা মানে একদম ওই যে শুরুর থেকে কথা যখন আসছে ওইখানে যেটা বলবো যে আমার এখনো পর্যন্ত মনে হয় না যে কারো শো বিল্ড করা উচিত বাংলাদেশে অ্যান্ড ওইটাকে দেখা উচিত অ্যাজ দ্য প্রাইমারি সোর্স অফ ইনকাম বা রেভিনিউ, বিকজ দ্য মার্কেট ইজ এক্সট্রিমলি ভোলাটাইল অ্যান্ড যে কোনো জায়গায় আমাদের ইকোনমি যখন একটা হিট নেয়, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির উপরে ওটা অনেক বড়সড় আকারে আসে। আর মেবি মানে শো আসলে অনেক আছে, প্রত্যেকটা টিভি চ্যানেলের 5টা করে শো আছে, বাট ওই শোগুলা থেকে রেভিনিউ জেনারেট করা বা ওইটাকে আসলে একটা প্রফিটেবল ভেঞ্চার বানানো, ওইটা আই ডোন্ট থিঙ্ক মানে সম্ভব। প্রবলি হ্যান্ডফুল অফ পিপল আর বিং এবল টু ডু দ্যাট। মানে এটা হচ্ছে এনি শো টিভিতে, এনি শো। এখন আমি যদি চিন্তা করি যে টক শোজ, সো ওয়াটার শো ইজ অলসো আ টক শো। You have a TV channel, you have multiple talk shows. তার মানে যদি আমাদের 30টা টিভি চ্যানেল থেকে মিনিমাম 100টার কাছাকাছি টক শো আছে। সো সিনারিওটা এমন হয়ে গেছে যে এই টক শোগুলোতে যে গেস্টরা যাবে, সো গেস্টদের উপর ডিপেন্ড করে হচ্ছে গিয়ে শোটার ক্যালিবার। লেটস আমি যদি একদম A টিয়ারের গেস্ট পাই তার মানে আমার শোটা A টিয়ারের, আর যদি না পাই তার মানে আসলে আমি যেই রকম গেস্ট পাবো। সো A টিয়ারের গেস্টদের কোনো কারণ নাই টক শোগুলোতে যাওয়ার, কারণ এমন না যে এরকম শোগুলোতে যাওয়ার কারণে they get a lot of let's say মানে এক্সপোজার তো ওর দরকারই নেই, বিকজ এটা উল্টা হয়ে যায়, ওর কাছ থেকে আসলে এক্সপোজার পাচ্ছে শোটা, এরকম একটা ব্যাপার। সেকেন্ড হচ্ছে যে এইখানে যাওয়ার জন্য ওকে এমন কোনো রেমুনারেশন দেওয়া হয় না যেটা ওর জন্য আসলে সেন্স মেক করে। থার্ড হচ্ছে অন টপ অফ অল অফ দিস, they know যে মোস্ট কেসেসে ওর ক্লিপটাকে সামহাও আউট অফ কনটেক্সট নিয়ে ওইটাকে একটা ডিজিটাল কন্টেন্ট বানায়, ওইখান থেকে মানুষ টাকা জেনারেট করানোর চেষ্টা করবে। সো তুমি জানো নাকি জানি না, তুমি তো ওয়াটার শোতে গেছিলাম, আমিও ওয়াটার শোতে গেছিলাম। আমি ওয়াটার শোতে যাওয়ার পরে মনে আছে আমাদের যে, তোমার মনে থাকার কথা না, অনেক আগের কথা, একটা কোর্স বিক্রির কোম্পানির সাথে আমাদের একটা ঝামেলা হয়েছিল ওয়াটার শোতে যাওয়ার পরে, এবং আর একটা কন্টেন্ট ক্রিয়েটরের সাথে ঝামেলা হয়েছিল। I remember একই শোতে দুটো কন্ট্রোভার্সি, একটা লেট নাইট থেকে একটা শো। বাট দেন এটা খুবই একটা রং রিপ্রেজেন্টেশন অফ ওয়াটার শো, বিকজ উই ডোন্ট ডু দিস। ওইটা হয়েছিল খালিদ ফারহানের নিজের কারণে। খালিদ ফারহান নিজে ওই পেজে ফারহানের সবার সাথে গ্যাঞ্জামের মুডে থাকে, মানে ও নিজে ইচ্ছা করে ঝামেলাটা করছে, নিজে ইচ্ছা করে ওদেরকে মানে উচকাইছে। পুরো ওয়ার্ল্ড একদিকে শান্ত শিষ্ট সবকিছু, হঠাৎ করে ফারেক খান এটা একটা আগুন লাগাই, এরকম একটা কাজ করছে। এটা কোনো কারণ নেই। পরের দিন আমাকে রাফসান বলতেছে যে ওই কোর্স কোম্পানি মামলা করবে যে স্ক্যাম বলছি ওদের। তারপর সো ওটা এক ধরনের প্রবলেম, বাট অ্যাকচুয়ালি আমার দোষ। ওয়াটার শো তো রেগুলার হয়, ভেরি ক্লিন। আচ্ছা ওয়েট, আমরা কন্টেন্ট সাইডটা থেকে একটু পিছিয়ে আসি। সো আপনি গেলেন, আপনি বললেন, সো ইউ আর সেইং যে গেস্টরা আসতে চায় বা গেস্টদের যত হাই গেস্ট আপনার শোতে তত মানে ইটস আ সাকসেসফুল শো। ইজ দ্যাট আ রাইট মেট্রিক? হ্যাঁ, মানে যদি টক শো হয় তাহলে ইটস ইম্পর্টেন্ট হুজ টকিং। ওকে, রাইট, মেক সেন্স।
হাউ ডু ইউ ডিফাইন ওয়াটার শো এক নম্বরে না লেটস সে টিটিও মাত্রা এক নম্বরে নাকি? আমার মনে হয় যে ফার্স্ট অফ অল এই দুটা কম্প্যারিজনে আসবেই না, বিকজ জনরা আলাদা, বাট আমি কথার কথা আমি আরেকটা শো এর নাম জানি না টিভিতে যেটা হয়। There you go then. হ্যাঁ, তাহলে আসলে এখন আমি কি রাইট রিপ্রেজেন্টেশন আমি জানি না। এখন বাংলাদেশে এরকম খুবই কোয়ান্টিটেটিভ মেট্রিক্স কম আছে যেখান থেকে আসলে আমরা র্যাঙ্কিং বুঝতে পারবো। টিআরপি বলে না, টিআরপি মানে এখন টিআরপির ক্ষেত্রেও আসলে যে টেলিভিশনের ক্ষেত্রে যেটা থাকে যে টিআরপি অ্যাজ ইউ রাইটলি মেনশন যে ওইটা ইজ সাপোজ টু বি আ মেট্রিক, কিন্তু আমি যতবারই আসলে খুঁজতে চাইছি যে খুব কম টেলিভিশন চ্যানেলেরই এরকম একটা অ্যাকচুয়াল অবজেক্টিভ অটোমেটেড ডেটা সিস্টেম আছে যেটা দিয়ে ও মেজার করতে পারে কোন শোটা মানুষ বেশি দেখতেছে কোন দেখতেছে, বিকজ সবাই ওইটার জন্য তো আসলে কোনো না কোনো একটা লাগবে যে আচ্ছা যেমন ইন্ডিয়াতে দেয়ার আর এক্সাম্পলস যে যেমন হ্যাঁ সেট টপ বক্স তো ওইটা দিয়ে যেমন ডেটা পুল করে ওরা, বাংলাদেশে ওটা কিছুটা হয়। আবার অনেকে হচ্ছে খুবই ইনডিরেক্ট মেট্রিক্স ইউজ করে, যেমন কোন একটা শো চলতেছে ওই টাইমে কতগুলা মেসেজ আসলো, হ্যাঁ, বা লেটস সে সাবজেক্টিভ জিনিসপত্র দেখে। সো ওইটা দিয়ে আসলে এইভাবে অবজেক্টিভলি বলা মুশকিল যে এটা 1 2 3। সো বাংলাদেশে কারেন্টলি মেট্রিকগুলো খুবই সাবজেক্টিভ, যেখানে ইউ হ্যাভ টু, সো বেসিক্যালি নাই আমরা উই ক্যান টেল ডিজিটাল সোশ্যাল জিনিস দিয়ে। আমার এখানে এই প্রশ্নটা আমার কেন জানি মনে হয় আপনি যে চ্যানেলটাতে দিচ্ছেন আপনার কোনো লাভ হইতেছে না, চ্যানেলটারই লাভ হইতেছে, বিকজ আপনি চ্যানেলটার আগেও পপুলার ছিল শোটা। এখানে হ্যাঁ, এখানে ফাইন্যান্সিয়ালি কিছু ইকুয়েশন আছে, ফাইন্যান্সিয়ালি না, আমি দুই দিক থেকেই বলবো যে আই উইল ডিসএগ্রি। সো সো ওয়াটার শো চ্যানেল আইতে যায়, চ্যানেল আইতে রাফসানের থেকে অনেক বেশি পপুলার। হ্যাঁ, আমার মনে হয় না, আমি জানি না, আমার কোশ্চেনটা আসলে চ্যানেল আই বা পপুলার ওইটা না, দুইটা রিজনে আসলে আমার জন্য এটা খুব ইম্পর্টেন্ট ছিল। একটা হচ্ছে যে আমি যে টাইমে চ্যানেলের সাথে এই পার্টনারশিপটা যাই ওয়াটার শো নিয়ে, সেই টাইমে কিন্তু তার আগ পর্যন্ত কিন্তু ওয়াটার শো সবসময় আমরা নিজেরা শুট করতাম। এখন এটা যেরকম একটা শো যেখানে একটা লাইভ অডিয়েন্স লাগে অ্যান্ড দ্য সেট ইজ হিউজ, সো ওইরকম একটা সেট প্রত্যেকবার স্ক্র্যাচ থেকে বিল্ড করা ইজ নট ইকোনমিক্যালি লেটস সে স্মার্ট স্ট্র্যাটেজি। কারণ আপনি প্রত্যেকবার দাঁড় করাবেন সেটটা, প্রত্যেকবার ভেঙে ফেলবেন, একদিনের জন্য আরেকদিন লাগবে সেট আপ করতে। সো মানে কিন্তু প্রতিবার বানাচ্ছে, সো শুট করতে গেলেই কয়েক লাখ টাকার একটা মানে মামলা চলে আসবে। এখন আমার জন্য প্রশ্ন যেটা ছিল মানে এখন এই টাকাটা তো আমার কোনো না কোনোভাবে আসলে মানে যদি আমি ব্রেক ইভেনও করতে চাই মানে আমার তো ওটা আর্ন করতে হবে, রাইট? এখন আউট অফ কন্টেন্ট মানে রেভিনিউ বলি বা হচ্ছে গিয়ে স্পন্সরশিপ বলি, আমার কাছে ওইটা মনে হচ্ছে দিস ইজ নট দ্য রাইট ওয়ে। সো চ্যানেলের সাথে পার্টনারশিপটা ওয়াজ এ গেম চেঞ্জার ফর আস, বিকজ প্রথমত প্রোডাকশন অনেক ইজি হয়ে গেছে ফর শিওর, কারণ ওদের মাল্টিপল সেটস আছে। সো যখন একটা সেট আসলে ওয়াটার শোর জন্য ডেডিকেটেড থাকে তখন আসলে ইউ ডোন্ট বিল্ড দ্য সেট ফ্রম স্ক্র্যাচ এভরি টাইম, ওটা ওখানে থাকে ইজ জাস্ট শুট করার আগে জাস্ট মানে বসায় ফেলা হয়, রাইট? সো তখন প্রোডাকশন কস্টটা অনেক নেমে আসে। এখন প্রোডাকশন কস্ট নেমে আসার কারণেই আমি জিনিসটাকে উইকলিতে নিয়ে যেতে পারছি। আগে যেমন কখন ওয়াটার শো আসবে না কেউ জানতো না, যে আসলো 2-3টা হইলো মান্থস বন্ধ। এখন যেটা হয় সিজন যখন শুরু হয় প্রত্যেক শুক্রবার একটা করে এপিসোড, এরকম একটা শোর জন্য ওই ফ্রিকোয়েন্সিটা অনেক ইম্পর্টেন্ট, যে দ্য অডিয়েন্স ক্যান এক্সপেক্ট যে প্রত্যেক শুক্রবার একটা নতুন এপিসোড আসবে। ইট বিকামস এ হ্যাবিট ওয়াচ অ্যান্ড তখন আসলে ডিজিটাল প্ল্যাটফর্মের অ্যালগোরিদম ওয়াইজ বলি, মানুষের মাথায় থাকা বলি বা রেগুলারিটি বলি, ফ্রিকোয়েন্সি বলি, সব কিছু দিক থেকে ইউ উইন। সো দিস ইজ ওয়াই ইট ওয়াজ এ ভেরি ক্রুশিয়াল থিং ফর আস, নাম্বার ওয়ান। সেকেন্ড, যখন আমরা ওয়াটার শো আর চ্যানেলের সাথে একটা পার্টনারশিপ হয় তখন আসলে ওয়াটার শো পপুলার ছিল কিন্তু এই লেভেলেরও বড় বা পপুলার ছিল না, বিকজ এগেন যেটা বললাম ফ্রিকোয়েন্সিটা ছিল না, প্রত্যেক সপ্তাহে আসতো না। সো প্রত্যেক সপ্তাহে না আসার কারণে একটা স্পন্সরও যখন চিন্তা করতো ওর সাথে ইনভেস্ট করা বা স্পন্সর করা, ওরাও জানতো না যে আসলে এটার স্কেলটা বা ম্যাগনিচিউডটা কী হতে পারে। আই বিলিভ ওয়াটার শো স ইটস ট্রু পোটেনশিয়াল বিং আউট দেয়ার যখন আসলে এটা উইকলি হিসেবে আমরা 2 মাস 3 মাস টানা করে একটা সিজন করতে পারছি, তখন আসলে মানুষ বুঝতে পারছে এটা দিয়ে কী করা পসিবল বা এটা আসলে কোন লেভেলে এনগেজমেন্ট জেনারেট করা পসিবল। সো একটা স্পন্সরের জন্য তখন এটা দেখাটা অ্যান্ড ডিসাইড করাটাও ইজিয়ার। সো এরকম অনেকগুলো কারণে আসলে আই থিঙ্ক চ্যানেল ইজ ভেরি ক্রুশাল। অলসো আরেকটা রিজন যেটা বলবো আমি সেটা হচ্ছে অনেক জায়গায় আমি যখন অফলাইন ইভেন্টস হোস্ট করতে যাই, ইভেন খুব কম করা হয় যদিও, তারপরে যখন লেটস একটা বিয়ের ইভেন্টে আমাকে এরকম কেউ একজন বললো যে হোস্ট করতে আসে, সো আই অলওয়েজ ট্রাই টু সি যে আমাকে কে রেকমেন্ড করছে বা হু ইজ দিস পার্সন ইন দ্য এন্টায়ার ফ্যামিলি বা ইন দিস এন্টায়ার গ্রুপ যে বসে যে ওকে হোস্ট হিসেবে দরকার। সামটাইমস আই গট ছেলের মা বা
মেয়ের মা এরকম, মানে হুজ লাইক আমাদের প্যারেন্টস জেনারেশন। অ্যান্ড ইনফ্যাক্ট বিয়েতে অনেক ঢাকার বাইরে থেকেও মানুষ আছে, সো ওরাও বলে ভাই আপনাকে তো দেখছি, সো আমি কোথায় দেখছেন, আই ট্রাই টু অ্যাস্ক, অ্যান্ড আমি অনেক সময় অ্যান্সারটা পাইছি ওই যে চ্যানেল আইতে ওই যে রাতেবেলা শুক্রবার রাতেবেলা যে একটা শো হয় এরকম, সামটাইমস ওরা শোয়ের নামটাও পুরোপুরি বলতে পারে না, সামটাইমস গেস দ্য স্টার পর্যন্ত বলে, সামটাইমস বলে যে ওই যে সেলিব্রিটিরা আছে আপনি অনেক প্রশ্ন করেন। এটাই টু কনক্লুড আমার কথা হচ্ছে যে মাই মেইন কোর কোয়েশ্চেন ওয়াজ আপনি ফাইন্যান্সিয়ালি বা সেট আপ ওয়াইজ রেগুলার হয়েছেন, এভরিথিং বয়েলস ডাউন টু ফাইন্যান্সি সেট আপই, রাইট? মাই বিগার কোয়েশ্চেন ইজ আপনি কি টিভিতে দিয়ে ওয়াটার শো আরও পপুলার হয়েছে নাকি অনলাইনেই থাকাটা উড হ্যাভ মেড সেন্স ইফ ইট ওয়াজ রেগুলার? হ্যাঁ, আই থিঙ্ক টিভিতে দিয়ে একটা জিনিস যেটা অনলাইনে পসিবল হচ্ছে, এখনো পর্যন্ত বাংলাদেশে একটা অডিয়েন্স আছে যারা টিভি থেকেই অনেক কিছু দেখে, এবং এটা ট্রু। এবং শুক্রবার রাত 10টার স্লট হচ্ছে একটা অনেক পিক স্লট, মানে ইটস লাইক মানুষ দেখতে বসবেই তখন টিভি, যারা দেখে এখনো টিভি, রাইট? সো ওই টাইমে চ্যানেলের মতো একটা চ্যানেলে যদি তোর একটা কন্টেন্ট যায় তাহলে ডেফিনেটলি দ্যাট ইজ স্পেশালি ঢাকার বাইরে দ্যাট ম্যাটার্স আ লট। একটু ভেঙে বলবা যে একটা সিজন বানাইতে কত টাকা লাগে, অ্যান্ড সেই সিজনের ওই এপিসোডগুলার থেকে কিউমুলেটিভলি ডিজিটাল থেকে কত টাকা আসে, স্পন্সর কত টাকা দেয়, চ্যানেলে কত টাকা দেয়? সো আমি যদি চিন্তা করি যে ওয়াটার শোর ক্ষেত্রে, সো এটা আসলে এক একটা শোর ক্ষেত্রে এক এক রকম হবে বা ভ্যারি করবে। যেমন বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশের শোগুলো যেটা হয় যে জাস্ট একটা ছোট্ট স্টুডিওর মধ্যে 2টা সোফা 2টা মাইক, দ্যাটস ইট। এখন আমাদের শুরুর থেকে আসলে কনসেপ্টটা ছিল যে লাইভ অডিয়েন্স ইজ দ্য মেইন এনার্জি ইন দ্য শো, সো ইফ ইউ ওয়ান্ট টু কিপ আ লাইভ অডিয়েন্স অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু কিপ আ সেট লাইক দ্যাট, তখন আসলে খরচটা অনেক বেড়ে যায়। ওই সেটটা ইটসেলফ বিল করতে আসলে মিনিমাম let's say you spend somewhere around 5 lakhs and more. এখন ডিপেন্ড করে আসলে কীভাবে বানানো হচ্ছে, কোথায় বানানো হচ্ছে, কোন সেটআপে বানানো হচ্ছে। আমাদের জন্য ইটস আ বিট ইজিয়ার বিকজ সেটটা আসলে চ্যানেল আই থেকেই বানানো হয় এবং ওখানেই থাকে, সো ওইভাবে আসলে বানানো যায়। বাট যদি এটা আমি বারবার বানাতে চাইতাম তাহলে এভরি টাইম উই শুড আমাকে আসলে 3-4 লাখ টাকা খরচ করতে হতো বিহাইন্ড দ্য সেট, আবার হয়তো বা সরাই ফেলতে হতো, আবার আনতে হতো, সো দ্যাট উড বি আ ডিফারেন্ট বল গেম অল টুগেদার। চ্যানেল আইতে হইলেও লেটস সে যখন যেই স্টুডিওটাতে আমরা শ্যুট করি, সো ওইটার একটা বড় সড়ো খরচ আছে বিহাইন্ড ইলেকট্রিসিটি, একটা বড় সড়ো খরচ থাকে বিহাইন্ড দি এলইডি দ্যাটস দেয়ার ইন দ্য ব্যাকগ্রাউন্ড, বিকজ ওইটা বাইরে থেকে আনতে হয়, দ্য হোল সাউন্ড সিস্টেম, দ্য লাইটিং। সো ওখানে মিনিমাম পার ডে প্রায় 30 to 40K এরকম কস্টিংয়ের লাইটিং। সো উইটার স্প্লিটটা তো ডিফারেন্ট, একটু অ্যামাউন্টটা বলি, বা তার আগে একটু এটা বললেন যে একদিনে 2-3টে এপিসোড শ্যুট করেন, বিকজ নাহলে ইকুয়েশন আবার ওলট পালট হয়ে যাবে। সো আবার আসি, ফার্স্ট খরচ কি বলছেন? সেট আপ, ওটা তো চ্যানেল আই কাভার্ড। ইলেকট্রিসিটি 40,000, একদিনে 3টে এপিসোড, 2টা এপিসোডই ধরি 20,000, সো 20,000 টাকা খরচ হয়েছে। আর কি খরচ আছে? সো আমি যদি মেইন কস্টিং হেডগুলো বলি, ইলেকট্রিসিটি, লাইট, সাউন্ড, এলইডি, অনেক প্রপস থাকে, সো লজিস্টিক্যাল খরচ, দ্য ক্রু দ্যাটস ওয়ার্কিং। রাফলি কোনটার জন্য? প্রোডাকশন হইল গিয়ে মেইন, হ্যাঁ মেইন খরচ তো প্রোডাকশন। সো এটা অ্যাভারেজে পার ডে কিরকম খরচ হয়? সো পার ডে যদি যাই, মানে পার ডে থেকে আমরা যদি এন্টায়ার সিজন বলি, সো আমরা যেভাবে দেখি সেটা হচ্ছে যে উই নিড 6 to 7 শুটিং ডেজ ফর আ সিজন। সো লেটস সে আমার টার্গেট থাকে হচ্ছে 12টা এপিসোড, সো আমাদের নর্ম হচ্ছে যে আমরা পার ডে 2টা এপিসোড শ্যুট করার চেষ্টা করি। সো দেখা যায় যে 6 দিন শ্যুট করলে 12টা হয়ে যাওয়ার কথা, একদিন একটু এক্সট্রা হাতে রেখে 7 দিন হচ্ছে শ্যুট করা লাগে। সো এই 7 দিনের জন্য সেট সহ সব কিছু সহ দেখা যায় যে পুরা খরচটা চলে আসে অ্যারাউন্ড 15 to 20 লাখ। 20 লাখ। এই 20 লাখ টাকার মধ্যে একটা বড় অংশ তো চ্যানেলাই দিচ্ছে, কারণ মানে ওদেরও আসলে সো চ্যানেলাই দিচ্ছে বলতে হচ্ছে কিছু রিসোর্স দে হ্যাভ অন দেয়ার ওন, বাট অনেকগুলো রিসোর্স মানে ওয়াটার শো করতে অনেক কিছু বাইরে থেকেও মানে আনতে হয়। এর বাইরে কি তারা টাকাও দেয়? চ্যানেল আইয়ের আসলে আলাদা করে এখানে টাকা খরচ করার কিছু নাই, মানে তোমাকে টাকা দেয় না, চ্যানেল আই থেকে উই ডোন্ট টেক এনি মানি বিকজ ডিলটা তো হি ওনস দ্য শো, ওইভাবে আসলে টাকা দেয় ইনডিরেক্টলি, জিনিসপত্র দিচ্ছে, মানে ইটস উই লুক এট দিস লাইক আ পার্টনারশিপ। সো এখানে আসলে চ্যানেল আইও ইজ কামিং ইন উইথ দ্য রিসোর্সেস, আই এম কামিং ইন উইথ মাই রিসোর্সেস, উই মেক সামথিং টুগেদার অ্যান্ড দেন আমরা যে রেভিনিউটা জেনারেট করি উই শেয়ার। অ্যান্ড অনেস্টলি চ্যানেল আই যখন একটা শো বানায়, সো ওরা আসলে আরও অনেক বড় বাজেট বা অনেক বড় স্কেল নিয়ে অপারেট করতে ইউজুয়ালি প্রেফার করে। ফর এক্সাম্পল একটা শো হয় হচ্ছে গিয়ে বাংলাবিদ। সো বাংলাবিদ হচ্ছে গিয়ে ইস্পাহানি মির্জাপুর লেটস সে ব্র্যান্ডের একটা অ্যাসেট।
সো ওইটা যখন হয় ওইটা পুরা বাংলাদেশ থেকে অ্যাক্টিভেশনের মতো করে হয়ে বিভিন্ন জেলায় ছোটো ছোটো এপিসোড হয়, তারপরে ফাইনালি গিয়ে গ্র্যান্ড ফাইনাল বা সেমিফাইনালগুলো হচ্ছে গিয়ে ঢাকায় চ্যানেলের স্টুডিওতে হয়, রাইট? বাট ইভেনচুয়ালি চ্যানেল টেকস কেয়ার অফ দ্য হোল থিং। সো ওইখানে আসলে একটা ব্র্যান্ডিংয়ের স্পেন্ডিং স্ট্রাকচার আর ওয়াটার শোর ক্ষেত্রে স্পেন্ডিং স্ট্রাকচার ইজ ভেরি ডিফারেন্ট। সো আমাদের ক্ষেত্রে যেটা হয় যে স্কিটো হ্যাজ বিন দেয়ার এজ এ স্পন্সর ফর মাল্টিপল সিজনস নাও। এখন ওরা যখন স্পন্সর করে, যেমন উই হ্যাড আ 2-season ডিল উইথ স্কিটো লাস্ট টাইম উই ডিড, তার আগে এরকম একটা সিজনের জন্য ছিল। সো উই হ্যাভ বিন ট্রাইং টু অ্যাড ভ্যালু এভরি সিজন, মিনিং আমি যখন আসলে নাম্বার ওয়াইজ, ভিউয়ারশিপ ওয়াইজ, শোয়ের কোয়ালিটি ওয়াইজ জিনিসটাকে আপগ্রেড করতে পারবো, তখন আসলে একটা স্পন্সরও জাস্টিফাই করতে পারবে যে ওয়াই শুড উই স্পেন্ড মোর বিহাইন্ড দিস শো। স্কিটো কত টাকা দেয় বলপার্ক বলা যাবে সিজনের জন্য? পার্সেন্টেজ অফ দ্য হোল এক্সপেন্স বললে বুঝছি আমি আসলে ওটা মানে আই ক্যানট ডিসক্লোজ বিকজ অফ দ্য মানে লেটস সে কন্ট্রাক্টস অ্যান্ড আদার ডিটেলস, বাট উই মানে আমরা আসলে যেটা আমি বলতে পারবো সেটা হচ্ছে যে উই হ্যাভ গ্রোন ইন টার্মস অফ আওয়ার মানে স্পন্সরশিপ অ্যামাউন্ট, লেটস সে 30-40% ফ্রম লাস্ট সিজন, এরকম একটা জায়গায়। অলসো ভিউয়ারশিপের দিক থেকেও আসলে দে স দ্যাট রিফ্লেকশন। তোমার যখন মাঝখানে থামালাম, তোমার যখন তারপরে এই কন্টেন্ট চ্যানেল এর পেজেও যায়, তোমার পেজেও যায় না? চ্যানেলের ডিজিটালি চ্যানেলের পেজে যায় না, সো ডিজিটালি হচ্ছে গিয়ে আমার পেজ ওয়াটার শোর পেজে যায়, বাট উই শেয়ার দ্য ডিজিটাল রেভিনিউ। ওয়াটার শোর ইউটিউব অ্যাডসেন্স থেকে যে আয় হয় ওটা চ্যানেলের সাথে 50-50 স্প্লিট হয়? 50-50 স্প্লিট হয় না। সো মানে ডিজিটাল রেভিনিউ উই শেয়ার, উই অলসো শেয়ার দ্য স্পন্সরশিপ রেভিনিউ। আই ক্যানট ডিসক্লোজ দি এক্সাক্ট অ্যামাউন্ট অফ শেয়ার। শোর মাঝখানে কি চ্যানেলে অ্যাড চালায় এমনিতে টিভিতে যখন হয় আসলে মানে মাঝখানে অ্যাডের স্লটস আছে, তারপর হচ্ছে গিয়ে যেমন যে ব্যানার অ্যাডস বা ওগুলো তো থাকেই সবসময় চ্যানেলে। সো উই ডোন্ট রিয়েলি বদার অ্যাবাউট দ্যাট অত বেশি। এমন কি হইতে পারে যে চ্যানেল আই এর শো হয়ে গেছে এটা এবং তুমি ইউ ডোন্ট ইভেন নো যে তুমি চ্যানেলের জন্য এখন কাজ করতেছো? এটা হইতে পারে না, বিকজ উই হ্যাভ বিন কেয়ারফুল অ্যাবাউট দোজ লেটস সে ডিটেলস বা ছোটো এরকম যে ইন্ট্রিকেসিসগুলো আছে ইন দ্য কন্ট্রাক্টস, মানে উইভ বিন ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক চ্যানেল আই ইভেন হ্যাজ দ্যাট ইন্টেনশন। সো অবভিয়াসলি একটা টিভি চ্যানেলে আসলে যখন একটা শো অনেকদিন ধরে চলে, তখন একটা ইমপ্রেশন চলে আসে যে এটা ওই চ্যানেলেরই শো, বা অনেকে একটু কনফিউজও হইতে পারে যে এটা কি তোমার শো নাকি টিভি চ্যানেলের শো। সো দ্য ট্রুথ ইজ ওয়াটার শো হ্যাজ অলওয়েজ বিন মানে আমার টিমের ক্রিয়েশন সিন্স ডে ওয়ান, যেখানে আসলে চ্যানেল তখন ছিল না। বাট অবভিয়াসলি চ্যানেলের কারণে আসলে লাস্ট 2-3 সিজনে আমরা অনেক বড় একটা জায়গায় পৌঁছাতে পারছি। সো আমি এরকম ইন্টেনশনও দেখি নাই যে চ্যানেলাই দাবি করার চেষ্টা করে যে ওয়াটার শো আমাদের বা এরকমও হয় নাই। আবার ওয়াই ডাজ ওয়াটার শো ওয়ার্ক আর ওয়াই ডাজ অন্য শো ওয়ার্ক করে না? লাইক আচ্ছা, what are you guys doing right and what are other people doing wrong? বুঝছি। সো আমি এটা কয়েকটা জিনিসে ব্রেকডাউন করতে পারবো। প্রথমত আমি এটা বলতে চাই যে একদমই কাজ করে না বা এরকম আর কোনো ভালো শোই নাই, এটাও না। বাট দের আর আ ফিউ থিংস দ্যাট উই ডু ডিফারেন্টলি। নাম্বার ওয়ান, আই উড সে দ্য লাইভ অডিয়েন্স। সো এই রুমের মধ্যেই যদি এখন একটা লাইভ অডিয়েন্স থাকতো, অল থ্রি অফ আস উই উড স্টার্ট পারফর্মিং। সো পারফর্মিং মানে কি, মানে এখন উই নো যে উই টকিং টু দ্য ক্যামেরা, মেবি ক্যামেরার পিছনে অনেক মানুষ দেখবে যখন দেখার, কিন্তু যখন চোখের সামনে অডিয়েন্স থাকে না, তখন এভরি পার্সন বিকামস এ পারফর্মার। এটা আমি সব রকমের আর্ট ফর্মেই দেখছি। দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন একটা স্টুডিও রেকর্ডিং সেশন অ্যান্ড কনসার্ট। দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন ওয়াচিং স্ট্যান্ড আপ কমেডি ফ্রম ইউর হোম ভার্সেস ওয়াচিং ইট লাইভ। সো লাইভ অডিয়েন্সের এনার্জিটা একটা ডিফারেন্ট এনার্জি অ্যাড করে, অ্যান্ড দ্যাট ওয়ার্কস লাইক ম্যাজিক ফর মি, ফর দ্য গেস্টস হু কাম ইন। সো ইউজুয়ালি টক শোগুলোতে একটা গেস্টকে তার ইউজুয়াল মোল্ড থেকে বের করা খুব ডিফারেন্ট হয়। সবার একটা নিজের মাথায় আছে যে আমি এইটা মেনটেন করতে চাই, দে রিমেইন ইন দ্যাট মোল্ড। কিন্তু একটা লাইভ অডিয়েন্স ব্রিংস আউট দ্য পারফর্মার ইন দেম। ও তখন মনে হয় যে আমি এমন একটা কথা বলতে পারলে ভালো হয় যাতে আমি একটা অ্যাপ্লজ পাবো বা একটা লাফটার পাবো। সো অডিয়েন্স থেকে রিঅ্যাকশন, ওই জন্যই তো ফারহান ভাই এগুলো বলতে উল্টাপাল্টা বলছিল, কারণ অ্যাটেনশন চাচ্ছিল। মানে আই মিন সামটাইমস ইউ আর নট ফুললি ইন কন্ট্রোল। যখন একটা অডিয়েন্স থাকে, দ্য হাইপ, দ্য রাশ, দি মানে অ্যাড্রেনালিন টেকস ওভার ইউ অ্যান্ড ইউ ডু থিংস যেটা আসলে নর্মালি ইউ ডোন্ট নো যে ইউ কুড ডু। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা তো গেল একটা ফ্যাক্টর, যে লাইভ অডিয়েন্স ফ্যাক্টর। সেকেন্ড ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে যে শুরু থেকে আমার একটা টার্গেট ছিল যে আই ওয়ান্ট ওয়াটার শো টু বি আ প্ল্যাটফর্ম যেখানে বাংলাদেশের সবচেয়ে বড় বড় কন্টেন্টগুলো প্রমোট করা যাবে। হোয়াট ডু আই মিন বাই দ্যাট? এটা সিনেমা হোক, এটা ওটিটি হোক, এটা ইভেন একটা মিউজিক অ্যালবাম লঞ্চিং হোক। আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে যখন একটা সেলিব্রিটি কোনো একটা শো থেকে কথা বলে, ওটা আমার একটা লাভ হয় না।
লাভ হয় না কি সেন্সে যে এই যে এতগুলা টক শো আছে, কতগুলো আসলে মানুষ দেখতেছে? দ্য রিজন ওয়াই a lot of the, let's say, celebs have stopped going to a lot of the shows is because ও জানে এখানে করতে আমার একটা লাভ নাই, মানে লাভ যদি হয় তাহলে শোটার হইতে পারে, ওর হবে না। আই বিলিভড ইন ক্রিয়েটিং এ প্ল্যাটফর্ম যেটা একদম শুরু থেকে না হোক একটা না একটা পয়েন্টে গিয়ে ইট উইল বিকাম আ উইন উইন ফর দ্য গেস্ট অ্যান্ড অলসো ফর মি। মিনিং ও যখন এসে আসলে এই শোটাকে একটা ভালো শো বানাচ্ছে, ইন রিটার্ন ওর কন্টেন্টের প্রমোশনটা আসলে করা পসিবল হচ্ছে। অ্যান্ড আই টেক আ লট অফ প্রাইড ইন সেইং যে শুরুতে যেমন এটাকে একটা কেসের হিসেবে আমার বিল্ড করতে হয়েছে, এখন অনেক সময় একটা বড় সিনেমা যখন রিলিজ হয় ওদের লঞ্চিং প্ল্যানের মধ্যে বা প্রমোশনের প্ল্যানের মধ্যে দে কিপ ওয়াট আ শো দেমসেলভস, যে এই শোটাতে যদি একটা এপিসোড আমরা যাই তাহলে মনে হয় ওটাতে ইট উইল বি ইজিয়ার টু স্প্রেড দ্য ওয়ার্ড। অ্যান্ড আই হ্যাভ অলওয়েজ ট্রাইড টু মেক দ্যাট কেস স্টাডি অ্যান্ড গিভ ইট টু দেম, যে আসলে আমি যদি বলতে পারি যে দুইটা স্টার, লাইক বড় স্টার এসে 2 ঘন্টা সময় দেওয়ার জন্য দে ক্যান জেনারেট 25 to 30 মিলিয়ন লেটস সে ভিউজ অন আ টপিক যেটা দে ওয়ান্ট টু প্রমোট, তাহলে আসলে তখন ইট মেক সেন্স ফর দেম যে তাহলে ওয়াই উড আই নট গো টু দিস শো অ্যান্ড গো টু 50 আদার শোজ যেখানে আসলে আমার এরকম কোনো অ্যাপ্রোচ নাই, অ্যান্ড আমি জানিও না যে কন্টেন্ট হিসেবে আমাকে কোথাও নিতে হবে। সেফও না। Well, that's there as well. And I would also come to this point on third level যে একটা গেস্ট আসলে এখন বা একটা সেলিব্রিটি বাংলাদেশে কোন একটা জায়গায় গিয়ে মন খুলে কথা বলাটা খুব ডিফিকাল্ট হয়ে গেছে। ইউ অলওয়েজ হ্যাভ টু বি কনসার্নড অ্যাবাউট কি জানি একটা বলে ফেলবো অ্যান্ড নেক্সট 7 দিন আমাকে মানুষ এটা নিয়ে দৌড়াবে। তো দেই নো যে ওয়ার সাথে এরকম কোনো কিছু কখনো হয় নাই, হবেও না, কখনো হয় নাই বলতে পারবো না, আউট অফ কনটেক্সট হলে তো। বাট এরকম কখনো হয় নাই যে একটা গেস্ট বলছে যে আচ্ছা আমি তো এখানে এরকম একটা কথা বলে ফেলছিলাম, ওইটা আমরা না রাখি, অ্যান্ড তারপরও আমরা ওটা চালাইছি বা রাখছি। অ্যান্ড আমি পার্সোনালি নিজের সময় চেষ্টা করি যে বিকজ আই স্টিল সি এভরি সেকেন্ড অফ দ্য শো, প্রত্যেকটা ফ্রেম বাই ফ্রেম চেক করি ইন ফিডব্যাক, ইউ নো আ বিট, বা আমার টিম জানে যে আমি কতটা মেটিকুলাসি, মানে পুরো মাথা খারাপ হয়ে যায়। আমি একটা এক্সাম্পল দিই, আমরা এরকম আমরা একটা এরকম আমরা টিম থেকে আমাদের বেসিক্যালি একই টিম আর কি। সো ওয়াটার শো পুরোটা রেকর্ড করছে, সারাদিন এডিট করে সুন্দর মতো দিছে। অ্যান্ড দেন আমার এডিটার বলে ভাই দেখবা কি ফিডব্যাক দিছে রাফসান। আমি বলছি কি দেখি যে ওর প্যান্টটা ও বসেছিল না, ও জাস্ট মুজার উপর একটু করে পায়ের স্কিন দেখা গেছে। আপনি বলছেন না এটা রাখা যাবে না, ইট ডাজন্ট লুক গুড অন ক্যামেরা। তারপর ওর ওই ফ্রেমটা আমি হইলে এটা জীবনেও নোটিস করতাম না। মানে এখন এই এক্সাম্পলটা দেখে মনে হচ্ছে যে আই এম ভেরি নার্সিসিস্টিক, যে আমি আমারটা দেখতে খাই, বাট আই ডু দ্যাট ফর এভরি ফ্রেম। আই এম সেইং ওই ফ্রেমটা ধরেন এখন এই গাছটা কাটা, আপনি কি পুরো ফ্রেমে এটা নোটিস করবেন? এরকম ডিটেইল আর হ্যাঁ, মানে যেমন একটা গেস্ট কথা বলতেছে, সো আরেকটা গেস্ট হয়তো বা পাশে ওর লেটস সে কস্টিউম ঠিক করতেছে, তো ইউজুয়ালি ইউ লুক এট দ্য গেস্ট হু ইজ টকিং এন্ড এটা, বাট আমি জানি যে এটা যদি এই ফ্রেমটা যায় তাহলে ইটস পসিবল যে ওই যে গেস্টটা একটা অকওয়ার্ড মোমেন্ট আছে, সো ওটা ওর জন্য মানে ইজ নট দি আইডিয়াল সিনারিও। সো আই লুক ইনটু দোজ থিংস অ্যাজ ওয়েল, এন্ড দেখা যায় যে মোটামুটি 70-80টা ফিডব্যাক থাকে না 1 hour লং কন্টেন্ট। সো এখন আমি যখন ওই প্রসেসটা শুরু যাই, আমি নিজেই দেখি যে এরকম কোনো পয়েন্ট আছে কিনা যেখানে একটা ঝামেলার কথা আছে বা যেখানে একটা কন্ট্রোভার্সি আছে। আই ট্রাই টু গেট দ্যাট আউট মাইসেলফ। মানে যদি গেস্ট নাও বলে তাও আমি ওটা ফেলে দেওয়ার চেষ্টা করি, কারণ আমার কাছে মনে হয় যে ইটস নট ওয়ার্থ ইট। মানে এটার কারণে এখন আমি মোটামুটি বাংলাদেশের সবাইকেই হোস্ট করে ফেলছি। আচ্ছা, তো অ্যান্ড আই এম ভেরি মানে কী বলবো গ্রেটফুল ফর ইট, বা আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। অ্যাট দ্য সেম টাইম আই নো যে কাকে কোন প্রশ্ন করলে ওইটা সবচেয়ে বেশি কন্ট্রোভার্সিয়াল বা মানে বা ভাইরাল হইতে পারে, ইজিয়েস্ট, দ্যাটস দ্য মানে ইজিয়েস্ট ট্রিক ইন দ্য বুক, অ্যান্ড ইউ নো যে কাকে কি বললে এটা ফ্লেয়ার আপ করতে পারে। বাট আমার জন্য ফার্স্টে ওগুলো বাদ দেওয়াটা ইজ দ্য ফার্স্ট থিং আই ডু। সো গেস্টদের একটা ফিলিং থাকে যে ওয়েন দে কাম টু দিস শো দে ফিল সেফ। সো আ লট অফ দ্য টাইমস একটা গেস্ট বা একটা কাপল এসে এমনভাবে আসলে ওয়াটার সাথে পার্টিসিপেট করছে যেটা অন্য কোথাও ওরা করে নাই, অ্যান্ড দ্যাট হ্যাজ বিন পসিবল বিকজ অফ দ্যাট মানে ফ্যাক্টর অফ অ্যাসিওরেন্স বা ট্রাস্ট দ্যাট উই কুড ব্রিং ইন দ্য গেস্টস। অ্যান্ড ওটার জন্য আসলে একটা সিজন পুরোপুরি বানাইতে পারলে সব কিছু শেষ হওয়ার পরে তোমার কাছে আসলে কত টাকা থাকে, মানে ইনকামটা আসলে কত হয়? আমি আসলে হ্যাঁ, সো আমি বলবো যে এটা আসলে দেখা যায় যে মানে অনেক বড় কোনো ইনকাম না। সো আমি যদি এটাকে ছোট করে বলি তাহলে আসলে ওয়াটার শো ডিরেক্টলি এমন লেভেলের রেভিনিউ জেনারেট করে না যেটার জন্য আমার কাছে ওয়াটার শোকে একটা অনেক বড় প্রফিটেবল। যদি তুমি নাম্বারস বলতে না আমি জিনিস অন্যভাবে জিজ্ঞেস করি, যদি তুমি আর কোনো কিছু না করতে শুধু ওয়াটার শো করতে, না হবে না, ওটার ইনকাম চলাচল ছিল না। কারণ ওয়াটার শো একটা সিজন
হয় 3 মাস, ওই 3 মাস দেখা যায় যে ভালো ডিজিটাল রেভিনিউ আসলো। আচ্ছা, ওই 3 মাসের জন্য বা ওই 12টা এপিসোডের জন্য আমি স্পন্সরের কাছ থেকে একটা ভালো স্পন্সরশিপ অ্যামাউন্ট পাইলাম, কিন্তু ওই 3 মাসের জন্য কিন্তু একটা পুরা টিম কাজ করছে, আমি কাজ করছি, এবং দ্য অ্যামাউন্ট অফ টাইম ওয়াটার শো টেকস ফ্রম মি, ওইটা অন্য কোনো কন্টেন্ট আসলে নেয় না বা নিতে পারবেও না। সো শুধু ওয়াটার শোর ইনকাম দিয়ে ব্রেড অ্যান্ড বাটার আর্ন করা পসিবল না। তাহলে ওয়াটার শোর মেইন বেনিফিটটা কি? ওয়াটার শোর মেইন বেনিফিট হচ্ছে ওয়াটার শো অ্যাজ আ টুল বা অ্যাজ আ কন্টেন্ট will make sure that it opens up 10 different opportunities to earn revenue for me and my team. So Water Show is the content যেটার কারণে আসলে আমি আমার পার্সোনাল ব্র্যান্ড will remain relevant. আচ্ছা, যে লেটস সে যখন এই শোটার ক্লিপ আমার মাথায় সামনে আসতেছে, লেটস একটা ব্র্যান্ড ইজ কনসিডারিং যে ওদের অনেক বড় একটা ইভেন্টের হোস্ট হিসেবে কাকে নেবে। সো মেবি ওয়াটার শো না থাকলে আমি কনসিডারেশনে আসতাম না। সো ওয়াটার শোর কারণে আমি যখন ওই গিগটা পাবো, তার মানে আসলে এই যে আমি রেভিনিউটা জেনারেট করলাম বা ইনকামটা জেনারেট করলাম, এটা আই ও ইট টু দ্য শো। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যে পার্সোনাল ব্র্যান্ড বিল্ডিং। সো আমার পার্সোনাল ব্র্যান্ড ইজ ভেরি ক্লোজ টু ওয়াটার শোর ব্র্যান্ড, মিনিং মানুষ যদি চিন্তা করে যে রাফসান শাবাবকে বা ও কেমন, ও আসলে ওয়াটার শোর হোস্টিং দেখেই চিন্তা করবে। সো ওয়েন দ্য শো গ্রোজ বিগার, আমি অ্যাজ আ পার্সোনাল ব্র্যান্ড বা আমার পার্সোনাল ব্র্যান্ড বা আমার পার্সোনালিটি অলসো grows bigger. So that's the other thing. So আমার কাছে মনে হয় যে in summary ওয়াটার শো আসলে enable করে আমাকে to generate revenue from a lot of other sources but get a lot of gigs যেটা আসলে ওয়াটার শো না থাকলে আমি পাইতাম না। তোমাদের দুইজনকে জিজ্ঞেস, যেহেতু তোমরা দুইজনই হোস্ট হও বিভিন্ন জিনিসের, অন্য লেভেলে, আমি তো অনেক বেশি হয়, ছোটখাটো লোক। হোস্টিং জিনিসটা প্রফেশন হিসাবে কেমন? এই যে বড় বড় ইভেন্টের হোস্ট হচ্ছে তোমরা, কনসার্ট, টিভি শো, অ্যাওয়ার্ড শো ইত্যাদি ইত্যাদি, কীরকম টাকা পয়সা আসলে পাওয়া যায়? টাকা পয়সা দিয়ে আমরা শুরু করি, এরপর আমরা চিন্তা করবো কেমনে হোস্ট। স্যার বলেন না। আচ্ছা, প্র্যাকটিক্যালি বলতে গেলে when it comes to লাইভ ইভেন্টের হোস্টিং, বাংলাদেশে অনেক মানে ব্র্যান্ডের বা কোম্পানির আসলে এরকম একটা রিকোয়ারমেন্ট থাকে যে একটা আগে উই নিড এ উইমেন অ্যাজ দ্য হোস্ট। সো এটা মানে ইটস জাস্ট এ রিয়ালিটি। আই হ্যাভ নাথিং এগেনস্ট মানে আমার ফিমেল কলিগস, ইটস নাথিং অন দেম বা পুরা ইন্ডাস্ট্রি কিনে, ইটস জাস্ট একটা রিকোয়ারমেন্ট হিসেবে বসে যায়। সো এটা সবাই জানে, ইউ ক্যান টক টু ইভেন ইভেন্ট এজেন্সিজ, ওদের সো ওই ফ্যাক্টর অফ কনসিডারেশন আমরা আগেই বাদ, নাম্বার ওয়ান। এরপরে যদি টিয়ার্সে আসি, আমরা পডকাস্টে বেশি আসি হোস্টিং থেকে। এটা এখন এই পর্যন্ত টিয়ার আছে, অনেক টিয়ারে আসলে ইউ ক্যান গেট এমসিস বা হোস্ট। সো একটা টিয়ার হচ্ছে গিয়ে লেটস সে ইউ ক্যান গেট এন এমসি ফর ইভেন 20-30K, মানে 20-30 হাজার পার শো এরকম রেমুনারেশনেও আছে, 40-50-এও আছে, আবার 80 to 1 লাখ এরকম রেমুনারেশন আছে। 1 লাখের বেশিতে কি আছে? 1 লাখের বেশিতে আমি তেমন একটা শুনি না। 1 লাখের বেশি ইউজুয়ালি যায় যখন একটা মেইন স্ট্রিম বড় সেলিব্রিটি ফিগারকে আপনি একটা হোস্ট বানাতে চান ফর অ্যান ইভেন্ট। সো তোমাকে যদি কেউ হোস্ট হিসেবে চায়, তাহলে আমরা 80,000, 1 লাখ, এখন মানে অনেক ফ্যাক্টরস আছে। হ্যাঁ, অনেকগুলো ফ্যাক্টর আছে। 1 লাখের উপরে যায় না এখন, 1 লাখের উপরে যদি না যায়, না ডিপেন্ড করে। আপনি ধরেন ওই শোটাতে আমি ওকে বাঁচাই একটু, আপনি যদি ওই শোতে আরো অনেক কিছু করতে হয়, লেটস সে ফর এক্সাম্পল, আমি বলতেছি না ওটিটিতেও কত টাকা নিচ্ছে, বাট ওটিটি শোটা আপনি যদি দেখেন, ইট ওয়াজ ভেরি ওয়েল ডিজাইন। একটা ভিডিও বানাইছে, ক্যারেক্টার দিছে, হি হ্যাড জোকস আফটার ইট। সো ওইসব জায়গায় ইউ ডোন্ট লুক অ্যাট দ্য মানি টু ডু ইট, ইউ লুক অ্যাট দ্য ভিউয়ারশিপ। সো ধরেন আমি যদি একটা ইভেন্টের হোস্ট করি, আমি যদি দেখি যে ওখানে অনেক সেলিব্রিটিস আছে, অনেক ইম্পর্টেন্ট আইবলস আছে বা এজেন্সির মানুষ আছে, আমি টাকা নিয়েও তো চিন্তা করবো না, আমি ওখানে বেস্ট পারফরমেন্সটা দেবো। সো আমাদের জন্য হোস্টিংটাও, ওর যেরকম ওয়াটার শো ইজ নট দ্য ব্রেড অ্যান্ড বাটার, সিমিলারলি অনেক কিছু হোস্টিংও আমরা এমনিই করি বিকজ অফ দ্য আইবলস, রাইট? নট অলওয়েজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু মানি। খুব কম শোতে আসলে এটা মানে হয় যে একটা ইটস আ প্রেস্টিজিয়াস প্ল্যাটফর্ম, সো দ্য রেমিউনারেশন কামস মানে সেকেন্ড। বাট এর মধ্যে যদি কর্পোরেট গিগস হয় বা মানে এমন একটা জায়গা হয় যেখানে আসলে ওইরকম কোনো ফ্যাক্টর নাই, ইটস নট আ প্রেস্টিজ ফ্যাক্টর বা ইটস নট আ এক্সপোজার থিং বা এরকম, মানে এক্সপোজার আসলে এখন doesn't work. It doesn't work. হ্যাঁ, but probably only a handful of shows we will do because this is the show in Bangladesh. The place to be. হ্যাঁ, আর বাকিগুলোর ক্ষেত্রে আসলে it all depends on প্যারাটা আসলে কতটুকু। এটা কি আসলে কোনো, আমি যদি চাই যে আমি নেক্সট যখন আতিফ আসলাম আসবে আমি হোস্ট হব ওই কনসার্টের, এটার তো মনে হয় না কোনো স্ট্রাকচার সিস্টেম আছে হওয়ার, তাই না? এটা জাস্ট নেটওয়ার্ক, আমি ওটা চিনি ওটা চিনি এইভাবে না। এখানে কিছু ব্যাপার আছে, নেটওয়ার্কটা অবভিয়াসলি আছে, বাট ইউ অলসো হ্যাভ টু হ্যাভ আ রেপুটেশন অফ, আমি যেটা যেভাবে দেখি কনসার্ট হোস্টিং ইজ
মেস আপ কীভাবে আপনি সেভ করবেন এই মেট্রিকটা খুবই ইম্পর্টেন্ট। সো আপনি যদি রাফসান ভাইকে একটা ডেড অডিয়েন্সে পাঠাই দেন একটা কনসার্টে, হি উইল ব্রিং দেম আ লাইফ, ওনার ওই রেপুটেশনটা আছে। সো আমার মনে হয় ওইটার বেসিসে, নাইলে তো আপনার কেন মনে হয় কনসার্টে তো আতিফ আসলামই গাবে, রাইট, মেজরিটিটাও মিউজিশিয়ানই থাকবে, তাহলে আমাকে আর ওকে টাকা দিয়ে কেন আনতেছে? বিকজ আমরা ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে পারি। দিস ইজ হাউ আই সি ইট। এম আই রাইট? এটা একটা বড় ফ্যাক্টর, বাট আমি আরও যেটা খেয়াল করছি সেটা হচ্ছে যে ইট মেইনলি ডিপেন্ডস অন দি এজেন্সিজ বা দি ইভেন্ট এজেন্সি হু আর পুলিং দ্যাট অফ। তো ওদের কাছে when it comes to hosting, মানে ওদের যে কোনো কিছুরই অনেক ক্যাটাগরাইজেশন থাকে। যেমন একটা এজেন্সি যখন ডিসাইড করে একটা ওভিসি কোন প্রোডাকশন হাউসকে দিয়ে বানাবে, ওর ওখানে টিয়ার সেট করা থাকে, টিয়ার এ, টিয়ার বি, টিয়ার সি। সো সিমিলারলি when it comes to hosting, ওর কাছে এরকম টিয়ারে ভাগ করা আছে হোস্ট। সো এরপরে আসলে ও দেখবে যে কোন স্কেলের ইভেন্ট এটা হচ্ছে। সো ইফ আতিফ আসলাম ইজ কামিং, ইটস এ গ্র্যান্ড স্কেল অফ ইভেন্ট, অ্যান্ড ইভেন যে স্পন্সর থাকবে সেও বলবে যে আসলে তাহলে ভালো একটা হোস্ট লাগবে। এরপরে বাকিটা ইভেন্ট এজেন্সির উপর ডিপেন্ড করে এই কারণে যে প্রত্যেকটা ইভেন্ট এজেন্সির একটা কমফোর্ট জোন আছে, মানে মিনিং ওয়েন দে হ্যাভ ওয়ার্কড উইথ ইউ দে নো যে আপনার স্টাইলটা কী। সো দেয়ার আর হোস্ট যারা আসলে স্ক্রিপ্ট ছাড়া কথা বলতে পারবে না, ওকে যা লিখে দেওয়া হবে তাই স্টেজে বলবে। এন্ড ইটস নেসেসারিলি আ ব্যাড থিং না। হাসলা কেন? না আমি জাস্ট বলতেছি, আমার হঠাৎ আমরা একই জনের কথা চিন্তা করছি, বাট ইটস অলসো গুড থিং। যেরকম আই ওয়ান্ট আ পার্টনার লাইক দ্যাট, বিকজ আমি সিরিয়াস জিনিস বলতে চাই না, ওরা সুন্দর করে বলতে চাই। রাফসান ভাই আবার চায় হচ্ছে না দুইজন মিলেমিশে করবে, আমি শুধু ফালতু কথা বলবো। সো ওই জন্য হাসছি আর কি। হ্যাঁ বল। সো এখন যদি ইভেন্ট এজেন্সির কাছে একটা হোস্টের এই বাজেট থাকে, একটা জায়গা যেখানে অনেক ইম্প্রোভাইজেশন রিকোয়ার্ড, ওখানে আসলে শুধু স্ক্রিপ্ট পড়ে চলে যাবে এমন কাউকে দিয়ে হবে না। আবার সামটাইমস ইট অল কামস ডাউন টু জাস্ট হুজ হোস্টিং দ্য নেম, যে আমরা যদি ওকে নেই তাহলে এখানে কি ওই ব্র্যান্ড ভ্যালুটা ম্যাচ করে নাকি করে না। সো সামটাইমস ইটস নট সামটাইমস, ইন আ লট অফ ইভেন্টস ইন বাংলাদেশ, সো একটা ব্র্যান্ড বা একটা এজেন্সি উইল ট্রাই টু মেক আ মেইন স্ট্রিম সেলিব্রিটি আ হোস্ট, নট বিকজ অফ দেয়ার হোস্টিং স্কিলস, বাট ও যদি হোস্ট করে তাহলে ইভেন্টটা একটা অন্য স্ট্যাচারে পৌঁছায়। যেমন আই হ্যাভ হোস্টেড ইভেন্টস উইথ পূর্ণিমা আপু, আচ্ছা এখন জাস্ট বিকজ পূর্ণিমা আপু ইজ দেয়ার অ্যাজ আ হোস্ট, এটা আসলে অডিয়েন্সের কাছে অনেক ম্যাটার করে, যে উনি যদি হোস্ট হয় তাহলে তো ইভেন্টটা ভাই ওনার মতো একজন হোস্টই হয়েছে, তাহলে গেস্ট কার হবে। ট্রু ট্রু। সো ওরকম একটা ফ্যাক্টর থাকে। এছাড়া আসলে আমার কাছে মনে হয় যে হোস্টদের আসলে একটা ব্র্যান্ডিং আছে। সো আমিনের ব্র্যান্ডিংটা আমি যতটুকু দেখছি বাইরে থেকে, সেটা হচ্ছে যে আমিন উইল crack a lot of jokes. Amin will keep the event lively. Amin will make it light. At the same time, Aminের যেটা pros and cons এর মধ্যে cons হিসেবে দেখি সেটা হচ্ছে যে it's difficult to consider Amin in a serious situation. Agreed. Meaning there are events যেখানে আসলে you cannot crack jokes. You cannot be informal. আমি ধরো একটা গাড়ি লঞ্চ করতেছি, না ওখানেও তো পসিবল, কিন্তু there are events যেটা is so মানে aesthetic and like you know you have to be মানে অনেক একটা ফ্যাশন শো যেটা হাই প্রোফাইল ফ্যাশন শো, হ্যাঁ মানে ইউ হ্যাভ টু গ্রেসফুলি হোস্ট ইট, অথবা ইউ হ্যাভ টু সামটাইমস মেক পিপল ইমোশনাল অ্যাবাউট সামথিং। তো ওইখানে মানে আমিনকে আমি হয়তো বা প্লেস করতে পারবো না যে ওখানে একটা জোক মারে দিবে। অলসো আরেকটা কন বলি, ইউ হ্যাভ টু বি গুড লুকিং। ওখানে রাফসান সাহেব এখানে সিক্স প্যাক নিয়ে, আমি একটা জিনিস আসলে মানে আই থিঙ্ক আই হ্যাভ নো রিজন টু নট সে দিস, আমিন এখন আমার থেকে বেশি হোস্ট করে। এই যে ফালতু কথা, নো আমি এটা খুবই অবজেক্টিভলি বলতেছি, আমিন হোস্ট মোর শোজ দ্যান মি, অ্যান্ড এটা আসলে লজিক্যাল। অ্যান্ড আমিন ইজ ওয়ান গাই যে আসলে আমার থেকে বেশি সাকসেসফুল হইলে বা বেশি শো করলে আমার এটাতে কোনো দুঃখ নাই, বিকজ আই হ্যাভ লিটারেলি সিন হিম গ্রো অ্যান্ড আই হ্যাভ লিটারেলি ওয়ার্ক টুগেদার উইথ হিম টু মেক আ লট অফ থিংস গ্রো। সো সবার সব টাইম সেম যায় না, but Amin has always been growing at a very fast pace, and আমার কাছে মনে হয় যে ওর মানে when he does a show he knows how to make an impact বা build that network বা have that branding. এখন বাংলাদেশে when it comes to humor বা কমেডি, ওইটাকে নিজের পার্সোনাল ব্র্যান্ডের সাথে এত ভালোভাবে আর কেউই অ্যাসোসিয়েট করতে পারে নাই, যেখানে when you think about a show বা হোস্টিং বা একটা পারফরমেন্স যেটা will make people laugh, Amin Hannan's name comes to you the first thing. ওইটা কেন হয়েছে? ওইটা হয়েছে বিকজ আমিন লঞ্চড স্ট্যান্ড আপ কমেডি স্পেশালস অন আ প্ল্যাটফর্ম অ্যাজ ম্যাস অ্যাজ চরকি। নাও আপনি যদি জিজ্ঞেস করেন ওই চরকিতে যে ওটিটি প্ল্যাটফর্মে যে একটা কন্টেন্ট দিছে
ওটা দিয়ে ওর কত টাকা লাভ হয়েছে, আমিন খুব বেশি টাকা লাভ বলতে পারবে না, বাট ওই একটা শো এর কারণে আমিন কত শত শত শো করছে এটা আমিন জানে। তো তার মানে ওই শো এর রেভিনিউটা আসলে শুধু ওটিটি প্ল্যাটফর্ম থেকে আসে নাই, এটা আসছে ফ্রম অল দিস গিগস দ্যাট হি ইজ গেটিং বিকজ হি ডিড দোজ শোজ ইভেন আউটসাইড বাংলাদেশ। এনাফ প্রশংসা। আমি যদি তাহলে হোস্ট হইতে চাই, আমার ফার্স্ট স্টেপ কি? অনেক কিছু আছে। ফার্স্টে আপনার অ্যাকচুয়াল কাজটা পারতে হবে। ওকে, কিভাবে শিখবো? সো আপনার অনেক স্টেজে, আপনি গায়ে হলুদে মাইকের অ্যানাউন্সিং থেকে শুরু করে যেভাবে স্টেজে উঠতে পারেন উঠতে হবে। ইউ হ্যাভ টু গেট ভেরি কমফোর্টেবল উইথ হোস্টিং। সেকেন্ড হচ্ছে ডিপেন্ড করে আপনি কী টাইপের হোস্ট হতে চান। আপনি কি কমেডি টাইপ? রাফসান যা করে তাই করতে চাই। রাফসান যা করে তাইলে আপনার প্রথমত 5 বছর 8 বছর স্টেজে টাইম দিতে হবে। আমি এটা একটু ডিফারেন্টলি বলবো, সেটা হচ্ছে যে আমি মনে করি এখন যদি কেউ হোস্টিং শুরু করতে চায় বা হোস্টিংকে ক্যারিয়ার হিসেবে নিতে চায়, ওর প্রথম কাজ, আমাকে যখন কেউ জিজ্ঞেস করে আমি এটাই বলি, ওর প্রথম কাজ হচ্ছে ফার্স্ট ট্রাই টু বিল্ড সাম সর্ট অফ কন্টেন্ট অন দি ইন্টারনেট, যেটা দেখে মানুষ বুঝতে পারবে তুমি হোস্ট হিসেবে আসলে কেমন। সো হোস্টিংয়ের মেইন প্রবলেম যেটা আমি বাংলাদেশে দেখি, সেটা হচ্ছে যে সবাইকে একই রকম দেখায়, একই রকম শোনায়। মানে ক্যামেরা অন হয়ে গেছে, একটা নর্মাল মানুষ হঠাৎ করে সুধী দর্শক মণ্ডলী হয়ে যায়, অ্যান্ড দ্যাটস আ প্রবলেম বিকজ অডিয়েন্স ক্যান অনলি টেক 1 or 2 সুধী দর্শক মণ্ডলী। সবাই যদি সুধী দর্শক মণ্ডলী হয়ে যায়, তাহলে আসলে হোয়াট ডিফারেন্স আর ইউ ব্রিংইং অন দ্য টেবল? সো আমার জার্নিতে আমার কাছে মনে হয় সবচেয়ে ক্রুশিয়াল পার্ট যেটা ছিল 10 মিনিট স্কুলে, আমি যখন আইবিএতে থাকতে কাজ করতাম, মানে পড়াশোনা করতেছি, তখন আয়মান ভাই 4th ইয়ারে, আমি 1st ইয়ারে। তো ওই টাইমে কাজ করতে করতে আমি ফার্স্ট শো পিচ করছিলাম আয়মান ভাইয়ের কাছে, যে ভাই হিয়ার ইজ এ প্ল্যান, পিডিএফ দিয়ে প্ল্যান পাঠাইছি, যেখানে আসলে প্রোডাকশনের কস্ট 0, আমি সব কাজ করবো, জাস্ট ক্যামেরা আমার কয়েকটা ফ্রেন্ড একটু চালাই দিবে, সো আমরা এখন একটা শো বানাই ফর স্টুডেন্টস। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট শো এভার, মানে অন দি ইন্টারনেট। এখন ওইটার টিজি ছিল খুবই ডিফারেন্ট, ওইটার কস্টিং ছিল একদম 0, কিন্তু ওইটা দেখেই সেকেন্ড শোর জন্য আমাকে অন্য একটা প্রোডাকশন হাউস কল করছিল যে তুমি তো এটা বানাচ্ছ, তুমি নিজে পুরোটা বানাতেছো, তো চলো আমরা আরেকটু বড় একটা কিছু বানাই, যেখানে আরেকটু বড় স্কেলে লাইক তখন ফার্স্ট এডুকেশন থেকে এন্টারটেনমেন্টের দিকে আমি গেছি। এরপরে আই টুক দ্য লিপ অফ ওয়াটার শো। সো ইফ আই লুক ব্যাক অ্যাট মাই জার্নি, দ্য মোস্ট ক্রুশাল পার্ট ওয়াজ বিল্ডিং সামথিং অফ মাই ওন, যেটার মধ্যে আমি হোস্ট অ্যান্ড যেটার মধ্যে বোঝা যায় আমি হোস্ট হিসেবে আসলে কেমন। বাট ভাই আপনি তো ওখানে পারছেন বিকজ এর আগে আপনার এক্সপেরিয়েন্সও ছিল, রাইট? সো এর আগে আসলে বেশিরভাগ এক্সপেরিয়েন্স ছিল হচ্ছে ক্যারেট কলেজে। এইটাই বলছি, ক্যারেট কলেজে আমি অনেক স্টেজে উঠছি। এখন স্টেজে ওঠার পার্টটা আমি ধরে নিচ্ছি গিভেন, মানে এইটাই বলতেছি না, উনি তো একদম স্ক্র্যাচ থেকে চাইছে। স্ক্র্যাচ থেকে ও মনে করো হোস্ট হইতে চায়, এখন পর্যন্ত হইতে পারে নাই, ওর কিছুই নাই, স্টেজটাই বা কোথায়। আমি একটা জিনিস আসলে ধরে নিছি, না আমি আসলে ধরে নিছি এই কারণে যে কেউ যদি আসলে হোস্ট হইতে চায়, তার মানে আসলে দ্যাট পারসন হ্যাজ টু বি আ পারসন যে হোস্টিং এর অপরচুনিটি খুঁজে অলরেডি বা স্টেজে ওঠার চেষ্টা করে। না পানবের কথা যে পাবো কই, মানে আমার কাছে মনে হয় না যে আউট অফ র্যান্ডম কেউ এই পডকাস্টে দেখতেছে, দেখে হঠাৎ করে মনে হলো যে আমি আজকে হোস্ট হয়ে যাবো, মানে এটা এরকম হয় না। ইউজুয়ালি যেটা হয় যে দেয়ার আর পিপল হু হ্যাভ আ ন্যাক ফর দ্য স্টেজ, দ্য মাইক, ফর স্পিকিং, অ্যাটেনশন একটু। বা হ্যাঁ, আমার জন্য যেমন ইট ওয়াজ 100% অ্যাটেনশন। মানে আমি হচ্ছে গিয়ে ক্যারেট কলেজে যখনই স্টেজ পাইছি উঠে গেছি। ক্লাস 5 যখন আমি যে গভর্নমেন্ট লাইব্রেরিতে পড়তাম, তখন আমি আজানের কম্পিটিশনেও পার্টিসিপেট করছি, আমি বাংলা কবিতা আবৃত্তি, বিকজ আমার কাছে সো একদম কোর রিজনটা যেটা ক্লাস 5-এ যেটা হয়েছিল, সেটা হচ্ছে যে আমি গভর্নমেন্ট লাইব্রেরি স্কুলে পড়ি, আমি 5'3" অ্যান্ড আমি সব কিছুতেই অ্যাভারেজ, তেমন ভালো না। সো মাই ইন্টেনশন ওয়াজ টু মেক মাই প্যারেন্টস প্রাউড, যে আমি এমন কিছু একটা করবো যেটা আমার প্যারেন্টস আমাকে অ্যাপ্রিসিয়েট করবে, বলবো যে তো ভালো করছিস। তো এটার জন্য আমি বাংলা কবিতা আবৃত্তি একটা কম্পিটিশনে 21শে ফেব্রুয়ারিতে উঠে গেছিলাম, আম্মুর কাছ থেকে শিখে যে আমি এটাতে আই ওয়ান্ট ডু সামথিং লাইক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। তখন বুঝতাম যে এটা করলে স্টেজে উঠা যাবে এবং এটাতে যদি আমি জিততে পারি তাহলে দ্যাটস আ রেকগনিশন। সো আম্মুর কাছ থেকে আমি আবৃত্তি শিখে তারপর স্টেজে উঠছি, এবং জাস্ট বিকজ আমি পুরো কবিতাটা মুখস্থ বলতে পারছিলাম আমি ফার্স্ট হয়েছিলাম, বাকি সবাই মুখস্থই বলতে পারেনি, রাইট? অ্যান্ড আমি যে ফার্স্ট হয়েছি আমার বিশ্বাসও করেনি ফার্স্ট কেমনে বেটা 2 দিন আগে শিখেছি এরকম। বাট আই নো দ্য কনফিডেন্স বুস্ট দ্যাট গেভ মি, অ্যান্ড এরপর থেকে ইট ওয়াজ অ্যান অ্যাডিকশন যে আই ওয়ান্ট টু গেট আপ অন স্টেজ, আই ওয়ান্ট টু উইন। সো এটা হচ্ছে আন্টিকে ইমপ্রেস করার জন্য মোর দ্যান ইয়োরসেলফ। ফার্স্টে ইট ওয়াজ দ্যাট, কিন্তু একদম ফার্স্ট টাইমের পরে দ্য অ্যামাউন্ট অফ হ্যাপিনেস আই গট যে আমি ফার্স্ট হয়েছি একটা কবিতা আবৃত্তি করে, আমি লাইক মাই গড, অ্যান্ড মানুষজন শুনছে আমি যখন স্টেজে ছিলাম এরকম একটা। সো তারপর থেকে যতবার আমি স্টেজে উঠছি আই রিডিসকভার্ড মানে মোর অ্যান্ড মোর এলিমেন্টস অফ ইট, যে আসলে এটা কেন আমার ভালো লাগতেছে, কেন আই লাভ দি অ্যাটেনশন, কেন যখন আমি কিছুটা বলতেছি অ্যান্ড মানুষজন চুপ হয়ে যাচ্ছে অ্যান্ড অল দ্য পিপল ইন দ্য রুম দেয়ার অ্যাটেনশন ইজ ইন মাই হ্যান্ডস, ওইটা আসলে ওয়াই ডাজ ইট ফিল গুড। সো ওইটা আসলে
স্টেপে আমি রিয়েলাইজ করছি। ক্যারেট কলেজে ইট ওয়াজ মোর অ্যাবাউট স্টেজে উঠা অ্যান্ড মানে ক্যারেট কলেজে যাওয়ার পরে একটা ডিফারেন্ট জিনিস হয়েছে আমার, সেটা হচ্ছে যে আমি যখন ফার্স্টে ক্লাস 7-এ গেছি, যাওয়ার পরে আমার গোল ছিল যে আমি সব কিছু করবো, এই লেভেলে করবো যাতে আমি হোমসিক না হই। মানে ক্লাস 7-এ আমার আসলে অনেক হোমসিক লাগতো, মনে হতো যে আমি হঠাৎ করে কোথায় চলে আসলাম, অনেক মন খারাপ হইতো। তো মন খারাপ না হওয়ার জন্য আমি সারাদিন পড়াশোনা করতাম, স্টেজে উঠতে বলে সারাদিন স্টেজের জন্য প্র্যাকটিস করতাম, খেলতে বললে সারাদিন খেলতাম, মানে যা করা যায়। আমাদেরকে এমনি 5টার সময় উঠতে হতো, আমি তার আরও আধা ঘন্টা আগে উঠে চেষ্টা করতাম, উঠে পড়তাম। তো পিপল উড বি লাইক পাগল নাকি, কিন্তু আই নো যে হাউ ইট ওয়াজ কিপিং মি বিজি, অ্যাট দ্য সেম টাইম দ্যাট মেড মি হু আই এম টুডে। ক্লাস 7-এ ক্যারেট কলেজে যাওয়ার আগে আমি যে মানুষটা ছিলাম, ক্লাস 7-এ ক্যারেট কলেজে যাওয়ার পর অ্যান্ড দোজ 6 years এন্টায়ারলি চেঞ্জ দ্য গেম ফর মি। আমি এতবার স্টেজে উঠছি ক্যারেট কলেজে যে এখন দুনিয়ার যেই স্টেজে আমাকে উঠে দেয় হোক, আমি আর যাই হোক কোনো নার্ভাস হব না, ভয় পাবো না। ডাজেন্ট ম্যাটার কত মানুষ আছে, মানে ক্যারেট কলেজে ইট উড বি লাইক দি অডিটোরিয়াম, 200-300 মানুষ, তারপরে ওখানে অন্য ক্যারেট কলেজের সাথেও কম্পিটিশন হয়, এরকম ইভেন্ট হয়। কিন্তু আই নো ফর আ ফ্যাক্ট যে আমি এত কনফিডেন্স গ্যাদার করছি ওই স্টেজে উঠতে যে কোনো স্টেজ এরপর আমাকে নার্ভাস মারতে পারে না। সো এরপর যখন ক্যারেট কলেজ বের হওয়ার পরে আইবিএতে গেছি, অ্যান্ড ওয়েন আই স্টার্টেড হোস্টিং ইভেন্টস, ইভেন দ্য ফার্স্ট ইভেন্ট যেখানে আমাকে জাস্ট উঠে দেওয়া হয়েছে, আই ওয়াজ লট অফ থিংস বাট আই ওয়াজ নট নার্ভাস। আমি জানি যে মানুষ সামনে আছে, এটা যেমন অনেকে খুঁজে যে ভাই স্টেজ থেকে দাঁড়ায় যখন আমি সামনে অনেকগুলো মানুষ দেখবো, আমার তো মানুষের দিকে তাকাইলে আমি সব ভুলে যাবো, তার আমি একটু উপর দিকে তাকায় থাকি। এরকম একটা হ্যাকও আছে, মানুষ এখানে বসে থাকবে একদম শেষের দিকে, রোয়ের একার উপরে তাকালে মনে হবে তুই মানুষের দিকে তাকাচ্ছিস। বাট আই লাভ লুকিং এট পিপল দেয়ার আইজ, ওয়াচিং দেয়ার রিয়াকশন এন্ড টকিং টু দেম। আমার কিচ্ছু হয় না এটাতে, আমার বরঞ্চ আরো ভালো লাগে। তারপরে অনেকে বলে ইমাজিন করো যে কেউ নাই তোমার সামনে, অনেক কিছু বুনসুম। বাট ফারহান ভাইয়ের কোয়েশ্চেন হচ্ছে কিভাবে হবে, রাইট? কিভাবে হবে হচ্ছে আপনার বাজে হইতে হবে, বাজে হয়ে ভালো হইতে হবে। ডে 1 থেকে আমার মনে হয় না কেউ ভালো হোস্ট হইতে পারবে। যদি পয়েন্টে বলতে হয় তাহলে আমি কয়েকটা পয়েন্টে ভাগ করে বলবো। নাম্বার 1 হচ্ছে গিয়ে দ্য বেসিক্স অর দি হাইজিন, ভোকাবুলারি, প্রোনাউন্সিয়েশন, ফ্লুয়েন্সি, গেটিং আপ অন স্টেজ অ্যান্ড বিং কনফিডেন্ট অ্যাবাউট ইউর প্রেজেন্স, এগুলো হচ্ছে একদম হাইজিন ফ্যাক্টর। এটা স্টেপ 1, হ্যাঁ, যে কেউ যে কোনো জায়গা থেকে করতে পারবে। এটা স্কুলে, ক্লাসরুমে এখন পাবলিক স্পিকিং ক্লাসেস থাকে, আশেপাশে ডিবেট কম্পিটিশন সব কিছু হইতেছে সবসময়। বন্ধুর হলুদ সবসময় আসবে না, বা কিন্তু হয়তো বা কাজিনের আসবে, মামারটা আসবে, ইউ হ্যাভ টু ইউটিলাইজ দিস অপরচুনিটি। দিস ইজ স্টেপ 1, যে বেসিক স্কিলস অ্যাজ এ স্পিকার যা যা লাগে, ভোকাবুলারি, প্রোনাউন্সিয়েশন, ফ্লুয়েন্সি, আমার সব প্র্যাকটিস করতেছি, আমি সব আছে, নাম্বার 1। সেকেন্ড, এরপর আসলে আমি খুঁজবো স্টেজ, যে কোনো জায়গায় যে কোনো স্টেজ আমাকে উঠে যাইতে হবে। এটা যদি বন্ধুর হলুদও হয়, এটা যদি স্কুলের একটা অ্যানুয়াল কালচারাল ফাংশন হয়, এটা যদি ওপেন মাইক, যেখানে হোক আমার উঠে যেতে হবে। এবং ঢাকায় থাকো যদি এখন, তাহলে বা ঢাকা বা চিটাগং এরকম অনেক ওপেন মাইকস এখন হতে থাকে, অনেক ইভেন্টস হতে থাকে, যেখানে ইউ ক্যান স্টার্ট হোস্টিং ফর ফ্রি, যে ভাই আমি হোস্ট করে দিব ফর ফ্রি, আমি কোনো টাকা নিব না ফার্স্টে, বাট দ্যাট ইজ বিল্ডিং ইউর পোর্টফোলিও। এবং ওইখানে ভালো করলে ওই ইভেন্টটা দেখে আরও 5টা ইভেন্টে মানুষ তোমাকে ডাকবে। সেকেন্ড স্টেপ, উইচ ইজ লুকিং ফর স্টেজ। থার্ড স্টেপ আমি বলবো যে if you have completed these 2 steps, you need to now start looking to build your own show. So it doesn't matter তোমার অডিয়েন্স প্রথম দিন 1 জন নাকি 10 জন নাকি 100 জন, you need to create something on the internet যেটা doesn't cost you anything, এবং আর কিছু না হলেও তোমার ফ্রেন্ড লিস্টে সবাই দেখবে। How I see this is, ফ্রেন্ড লিস্টে যদি 200 জন থাকে, কন্টেন্ট যদি আসলে ভালো হয়, 200 জনের মধ্যে যদি 50 জন শেয়ার করে, সো ওই 50 জনের 50টা শেয়ারে ইউ ওপেন ইউর সেলফ আপ টু আ কমপ্লিটলি নিউ অডিয়েন্স বেস, যারা আসলে তোমাকে চিনতো না। সো ওখান থেকে আরো 50 জন শেয়ার করবে। এইভাবে করে করে আসলে ইউ উইল স্টার্ট বিল্ডিং অ্যান অডিয়েন্স। ভূত থেকে ভূতে। স্টেপ 3টা নিয়ে আরেকটু বলো, যে নিজের শো বানাইতে হবে, কথাটার মানে কি আসলে? সো নিজের শো বানাইতে হবে। সো লেটস সে রাইট নাও আ গুড ওয়ে উড বি, লেটস সে মেকিং আ পডকাস্ট। সো while it sounds very cliche যে আচ্ছা পডকাস্ট, don't you think বাংলাদেশে enough podcast? I don't think so. আপনি 5টা পডকাস্টের নাম বলেন যেটা ভালো। রাগ হবে, আমি যখনই নিউজ ফিডে যাই আমি দেখি 3-4টা নতুন পডকাস্ট একই ব্যাকগ্রাউন্ডে। কিন্তু সমস্যা হচ্ছে আমার, মানে যে ওই পডকাস্টগুলোকে যদি আমি ডিফারেন্সিয়েট করতে না পারি, এমন কোনো পডকাস্ট যদি না থাকে যেটা নিয়ে বাংলাদেশের সবাই কথা বলতেছে, বা সবাই না হইলেও ম্যাস লেভেলে অনেক কথা হচ্ছে, তার মানে এখনও দের স্টিল গ্যাপ। অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি এখানে আসলে হোস্টিংয়ের জন্য যে পডকাস্টটা খুলতেছে তার দরকার নেই বাংলাদেশের বেস্ট পডকাস্ট হওয়ার। তার যেটা দরকার সেটা হচ্ছে যে এইটার থ্রুতে ও আসলে নিজের একটা পোর্টফোলিও বিল্ড করতে থাকবে, যেটার কারণে সামহাও ও কারো না কারো চোখে পড়বে, বা যদি আসলে একটা এজেন্সি ওকে একদিন পিকও করে, ও ওখানে দিতে পারবে যে দেখেন আমার একটা শো আছে, এই যে এরকম একটা শো, এখানে পার এপিসোড 2000 ভিউ হয়। দ্যাট ইজ ওয়ে বেটার দ্যান বিং আ ফ্রেশার অ্যান্ড জাস্ট গোয়িং টু অ্যান এজেন্সি বি লাগে ভাই আমি পারি, আমি ভালো, আমাকে একটু সুযোগ দেন।
ওটা দিবে নাও। আই থিঙ্ক এই 3টা স্টেপ, থ্যাংক ইউ, এই 3টা স্টেপ আমার মনে হয় কুল, বেশ 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 ভালো 3টা স্টেপস। এই 3টা স্টেপ যদি কেউ ফলো করে সে হয়তো হোপফুলি। বাট আমার মনে হয় অনেকে এটা বেশি হচ্ছে এখন ইদানিং আমি নোটিস করছি হচ্ছে যেহেতু রাফসানও স্ট্যান্ড আপ কমেডিয়ান বা এরকম অনেক স্ট্যান্ড আপ কমেডিয়ান এখন হোস্ট হচ্ছে, সবাই মনে করে যে ফানি হইতে হবে। ইনফ্যাক্ট ফানি হওয়াটা ইজ দ্য ওয়ার্স্ট থিং, বিকজ আপনি যখন ফানি হইতে চান তখন আপনি একদমই ফানি হন না। ফানি হওয়াটা শুড কাম ন্যাচারালি। সো আপনি আপনার গ্রুপে কি, আর ইউ দ্য ফানি গাই? আই ডোন্ট থিঙ্ক সো, বাট আপনি আপনার গ্রুপে কি? আমাদের গ্রুপে একরকম, আপনার ফ্রেন্ড সার্কেল ডেফিনেটলি নট দ্য ফানি গাই, রাইট? বাট ইউ হ্যাভ আ ভেরি প্রেজেন্টেবল অরা হোস্টিংয়ের সময়। আপনি ইউর সুটেড, নাইস, ওয়েল, আপনি লাইট হার্টেড জোকস করতেছেন। আপনি যেরকম আপনার ফ্রেন্ড গ্রুপে, আপনি অন স্টেজেও ওরকম, বাট অবভিয়াসলি কিছু ডিগ্রি অফ সেপারেশন তো আছে। আমার মনে হয় এটা মাথায় রাখা উচিত, কারণ হোস্টিং মানেই যে ফানি ওরকম না, বুঝছেন? সো আমার মনে হয় যখন ইউ ট্রাই টু বি ফানি, তখন যেরকম টিচারদেরকে টিচার ট্রেনিংসগুলোতে টিচাররা এরকম অ্যাডভাইস দিত যে তোমরা জোক মারো স্টুডেন্টদের সাথে। না, টিচারদের জোক কখনোই ফানি হয় না। টিচাররা যখনই ফানি হইতে চায় ইটস আ প্রবলেম। আমি যেভাবে দেখি জিনিসটাকে, যে এমসি বলে না, এমসি মানে হচ্ছে মাস্টার অফ দ্য সেরেমনি। এই কথাটার অনেক বড় একটা সিগনিফিকেন্স আছে এই কারণে যে মাস্টার অফ দ্য সেরেমনি মিনিং ইউ আর কন্ট্রোলিং এভরিওয়ান ইন দ্যাট রুম থ্রু ইয়োর রোল। কীরকম একটা শো যখন ডিজাইন করা হয় তখন আসলে হোস্টটা উইল ডিফাইন দ্য মুড, যে মানুষ কোন পার্ট থেকে কোন পার্টে যাওয়ার সময় কি মুডে যাবে। আমি জানি যে আমি একটা কথা বলে পুরা রুমকে একদম থমথমে করে দিতে পারবো, যে এভরিওয়ান উইল বি আ বিট ইমোশনাল, এভরিওয়ান উইল রিলেট টু একটা ইমোশন যেটা ইজ নট লাফটার। এটাও পসিবল আমার কথা থ্রুতে। আবার অ্যাট দ্য সেম টাইম আমি এটা জানি যে আমার কারণেই হঠাৎ করে দ্য হোল অডিয়েন্স উইল ব্রেক ইন টু আ লাফটার। সো because you are controlling that, so you are called the master of the ceremony. So it's your role অথবা your job to take people through those different emotions. এখন take people through different emotion কথাটা ইম্পর্টেন্ট এখানে, বিকজ আমার যদি খালি ওয়ান ডাইমেনশনাল ক্যাপাসিটি থাকে যে আমি খালি মানুষকে হাসাই, তাহলে আসলে আমি ডিফারেন্ট ইমোশনে নিতে পারবো না। আমারটা আসলে থ্রু আউট ওই ইমোশনটাই হবে। বাট ওয়েন ইউ ক্যান মেক পিপল লাফ অ্যান্ড ক্রাই অ্যাট দ্য সেম টাইম, দেন ইউ হ্যাভ আ ক্যাপাসিটি যেটা ইজ ম্যাজিক্যাল। মানে আমার এখনও মনে আছে ক্লাস 7-এ, আমি যখন ক্লাস 7 বা 8-এ ক্যাডেট কলেজে আমাদের বাংলা উপস্থিত বক্তৃতার কম্পিটিশন হতো। সো উপস্থিত বক্তৃতার নিয়ম হচ্ছে যে স্টেজে যাওয়ার পরে যখন একটা স্পিকার কথা বলতেছে, কম্পিট করতেছে, তখন ইউ গেট ইউর টপিক, ইউ গেট 3 minutes টু প্রিপেয়ার অ্যান্ড দেন ইউ ডেলিভার ইউর স্পিচ। তো আমার এখানে টপিকটা কী পাইলা তুমি, এটা অনেক ইম্পর্টেন্ট। কারণ একজনের টপিক পড়লো লোডশেডিং, তো লোডশেডিং নিয়ে ও বলবে, কিন্তু একটা ভালো স্পিকার ওটার মধ্যেও হাসি কান্না দুইটাই ঢুকাইতে পারবে। আমার টপিক পড়ছে মাকে মনে পড়ে। মাকে মনে পড়ে যখন আমি পাইছি, তো ওখানে আমাদের ওখানে সব হাউস ওয়াইজ কম্পিটিশন হতো, রেড গ্রিন ব্লু। তো সবাই খালি দেখছে যে আমি একটা টপিক তুলছি আর আমি বিশাল একটা হাসি দিছি, তারপরে লেখা শুরু করছি, প্রিপারেশন আসছে যখন অ্যানাদার স্পিকার ইজ স্পিকিং। তো যখন আমি টপিকটা পাই একটা হাসি দিচ্ছি, তখন আমার পুরো হাউস অলরেডি মানে দ্যার ওয়াজ দিস চিয়ার বা একটা লাফটার, যে এইবার মনে খবর আছে রে, অনেক খুশি। সো আমি এই কারণে খুশি ছিলাম বিকজ দিস টপিক মাকে মনে পড়ে দেখার সাথে সাথেই আমার মাথায় অনেকগুলো কালার্স আসছে। যেই কালারের মধ্যে দ্যার ইজ কালার্স অফ লাফটার, যেই কালারের মধ্যে দ্যার ইজ কালার্স অফ মেলাঙ্কলি, যেই কালারের মধ্যে দ্যার ইজ কালার্স অফ রিলেটিবিলিটি। সো আমি জানি যে এই টপিক দিয়ে আমি খেলতে পারবো। তো তারপরে যখন আমি কথা বলা শুরু করছি, আমার মনে আছে ইউ গেট 5 minutes। তো মাকে মনে পড়ে টপিকের মধ্যে আমি মানুষকে হাসাইছিও বাই সেইং সিলি থিংস, যেটা আসলে আমি করছি যখন আমার মাকে মনে পড়ছে, বা কিভাবে আমি আসলে অনেক পালোয়ান নিজেকে দেখানোর চেষ্টা করছি, বাট আসলে আই এম জাস্ট আ সফটি ইনসাইড। আবার অ্যাট দ্য সেম টাইম আমি যখন কিছু খুবই সেন্সিটিভ ইমোশনে টাচ করছি, যে একটা টাইমে ইউ ডোন্ট হ্যাভ দ্যাম এনিমোর ইন দিস ওয়ার্ল্ড, তো তখন আমার মানে ফ্রেন্ডরা বা মানে সিনিয়র জুনিয়র থেকে শুরু করে পিছনে যে স্যাররা বসেছিল ওরাও কাঁদছে, মানে আই কুড সি দেম, মানে লাইক হ্যাভিং টিয়ারি আইজ। সো আমার কাছে দ্যাট ওয়াজ দ্য বিউটি অফ দ্য স্পিচ, যে আমি আমার স্পিচের থ্রুতে স্যারদেরকেও কান্দাইতে পারছি, আবার আমার ক্লাসমেটদেরকেও হাসাতে পারছি। সো দ্যাট ইজ স্টিল ওয়ান অফ দ্য বেস্ট থিংস দ্যাট আই ডিড অন স্টেজ। আমি যখন ইফ আই লুক ব্যাক, রাইট? সো আমার কাছে হোস্টিং ইজ দ্যাট, যে ইউ হ্যাভ দ্য মাইক, ইউ হ্যাভ দ্য অডিয়েন্স। এটা কখনোই অডিয়েন্সের ফল্ট না যদি ওরা শো থেকে ডিসকানেক্টেড হয়ে যায়, ইটস ইউর ফল্ট। ইউ কুডন্ট কিপ দেম গ্লুড টু দ্য স্টেজ।
আর অ্যাট দ্য সেম টাইম ওরাও সামনে যারা আছে সবাই হিউম্যান বিংস, ইউ নো দেয়ার ইমোশনাল, দে হ্যাভ দ্য ডিফারেন্ট ইমোশনস, তোমার ইমোশনস আছে, ওইটা কানেক্ট করাটা তোমার দায়িত্ব। অ্যান্ড আই হ্যাভ ফেসড অডিয়েন্স যারা অ্যাজ গ্রেসফুল, অ্যাজ পশ অ্যান্ড এলিট অ্যাজ লাইক বাংলাদেশের একদম সবচেয়ে টপ লাইক এক্সিকিউটিভ, সবাই সুটেড বুটেড। আই অলসো ফেসড অডিয়েন্স যেটা হচ্ছে একদম, দিনাজপুরে গেছি 2-3 লাখ মানুষ একটা মাঠে, বিকজ ওরা আসছে নগরবাউল জেমসের কনসার্ট ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করতে। দুইটা অডিয়েন্স ডিফারেন্ট, খুবই ডিফারেন্ট, কিন্তু দুইটা অডিয়েন্সের মধ্যে একটা জিনিস কমন, সেটা হচ্ছে দেয়ার হিউম্যান বিংস। সো অন ওয়ান লেভেল অর দি আদার ইউ ক্যান কানেক্ট উইথ দেম, অন ওয়ান লেভেল অর দি আদার দের ইজ আ কমন ইমোশন, অ্যান্ড ওয়ান্স দ্যাট কানেক্টস ইটস ম্যাজিক। মানে 2-3 লাখ মানুষ যেমন সামনে দেখতে অনেক ডন্টিং, আবার 2-3 লাখ মানুষ যদি আপনাকে রেসপন্ড করা শুরু করে, বেস্ট থিং, বেস্ট ফিলিং এভার। যেহেতু তুমি বিজনেস অ্যান্ড মার্কেটিং নিয়ে কাজকর্ম করতেছো, দুইটা জিনিস নিয়ে আমি কথা বলতে চাই, তোমার ইচ্ছা কোনটা আগে কোনটা পরে। একটা হলো গিয়ে বিজনেস আইডিয়াস, আর আরেকটা হলো গিয়ে যাদের জন্য তুমি মার্কেটিং করতেছো, হেল্প করতেছো, তাদের জন্য অ্যাকচুয়ালি কী কী করতেছো যেন আমরা ওই সিমিলার জিনিসপত্র করতে পারি আমাদের। সো কোনটা নিয়ে আগে কথা বলতে চাই? বিজনেস আইডিয়াস নিয়ে যদি কথা বলি তাহলে মানে আমার একটা সুবিধা যেটা হয়েছে যে আইবিএতে পড়ার টাইমে আসলে পুরোটা টাইমে আমি অনেক কম্পিটিশনস, কনফারেন্সেস এগুলো টার্গেট করতাম। মানে টু বি অনেস্ট আইবিএতে আসলে ইনভায়রনমেন্টটা খুব কম্পিটিটিভ, পজিটিভলি কম্পিটিটিভ, যে সবাই চায় কোনো না কোনোভাবে একটা টিম বিল্ড করতে, একটা বিজনেস কম্পিটিশন জিততে, একটা কেস স্টাডি কম্পিটিশন জিততে। যেমন আমার সময় 2016 আই ওয়াজ দ্য চ্যাম্পিয়ন ফর টেলিনর ইউথ ফোরাম। সো টেলিনর ইউথ ফোরামে চ্যাম্পিয়ন হওয়ার জন্য ফার্স্ট অফ অল আমাকে একটা আইডিয়া বানাইতে হয়েছে, ওটা মাল্টিপল স্টেজে পিচ করতে হয়েছে, ন্যাশনাল লেভেলে জিততে হয়েছে, এবং এরপর ওরা আমাকে অস্লোতে পাঠাইছিল। আই ওয়াজ ইন নোবেল পিস প্রাইজ সেরেমনি, কারণ নোবেল পিস সেন্টার আর টেলিনর পার্টনারশিপে এই কম্পিটিশন নামে। ওখানে গিয়ে আরও 1 বছর আমার কাজ করতে হয়েছে উইথ এন ইন্টারন্যাশনাল টিম। মাই টপিক অফ বা এরিয়া অফ ওয়ার্ক ওয়াজ মেন্টাল হেলথ। সো এছাড়া আমি হাল প্রাইজ জিতছিলাম, হাল প্রাইজ যখন ঢাকা ইউনিভার্সিটি থেকে জিতি উইথ মাই টিম। সো যে আইডিয়াটা নিয়ে জিতছিলাম, ইভেনচুয়ালি আমার টিমমেট আস্তে আস্তে আইডিয়াটার উপরে মানে দে গেভ আপ, বাট আই ট্রাইড টু বিল্ড আ প্রোটোটাইপ। আই ওয়াজ লাইক ইন টু স্টার্ট আপ মোড। কি ছিল আইডিয়া? সো দি আইডিয়া ওয়াজ যে বাংলাদেশের একদম ব্লু কলার ওয়ার্কার যারা, সো বেসিক্যালি যারা খুবই স্পেসিফিক জবস থাকে, লাইক ও গার্মেন্টসে শার্টের বাটন লাগায়, এইরকম মানুষজনের জন্য একটা ডিজিটাল প্ল্যাটফর্ম ক্রিয়েট করা, মানে ইটস লাইক বিল্ডিং দেয়ার লিঙ্কডইন, যেটা নাম আমরা দিয়েছিলাম হচ্ছে চাকরি ডাটা। সো যাতে ওদেরকে খুঁজে পাওয়াটা ইজিয়ার হয়, আর ওর জন্য আসলে ওই স্পেসিফিক জবটা আসলে খুঁজে, যেমন ফর এক্সাম্পল ওয়েন দে রিলোকেট, ও সাভারে থাকে, ও ঢাকায় চলে আসছে, তারপর আসলে ও কোথায় কাজ করবে এটা পাওয়াটা ডিফিকাল্ট, আবার আমি একদম স্পেসিফিক একটা মানে রোল একটা মানুষ খুঁজতেছি, ওকে পাওয়াটা ডিফিকাল্ট। ইভেনচুয়ালি এরকম অনেকগুলো সলিউশন দাঁড়াইছে, বাট ওই টাইমে আমার কাছে মনে হচ্ছিল যে এরকম কিছু নাই, জাস্ট দি মানে অ্যাবসেন্স অফ ডেটা এখনো আছে। আই থিঙ্ক মানে পরে আমি যেটা খেয়াল করছি যে যেমন প্রবাবলি বিডি জবস চেষ্টা করছে একটু একটু করার, বাট এখানে প্রবলেম যেটা ছিল সেটা হচ্ছে এমপ্লয়ার এন্ডে অনেক মানে মানুষজন অনেক টেক স্যাভি, আমরা ইফ ইউ ওয়ান্ট টু এমপ্লয় ইউ ক্যান, কিন্তু ওরা তো এটা পারে না। সো উই ওয়ার ট্রাইং টু ফাইন্ড আউট কীভাবে ওদের ডেটাটা মানে ম্যানুয়াল থেকে একটা ডিজিটাল জায়গায় আসলে আনা যায়, যাতে দ্যাট ডেটা ইজ দেয়ার রেডি অ্যাভেলেবল। এটার জন্য আমি অনেক কিছু করছি, মানে when my teammates gave up sort of, আমি একটা টিম বানানোর চেষ্টা করছি ব্যাচমেট দেখে নিয়ে, জুনিয়র দেখে নিয়ে। উই ওয়েন্ট টু a lot of different places. ফর এক্সাম্পল আমি টার্গেট করছিলাম হচ্ছে আমি ভোকেশনাল ইনস্টিটিউটসে যাবো। সো ভোকেশনাল ইনস্টিটিউটে কী হয়, ওরা তো মানুষকে অনেক ট্রেনিং দেয় এইসব ছোটো ছোটো এরকম কাজে, কিন্তু আমি দেখি নাই যে ওদের কোনো এমপ্লয়মেন্ট উইং আছে বা ইফ দ্যাটস ওয়ার্কিং গুড। সো আমরা যখন গিয়েছি বলছি যে ভাই আপনি শুধু আমাদের ডেটাটা দেন, উই উইল ট্রাই টু গেট দেম লিঙ্ক টু। সো ওরা আমাকে বলছে যে তোমার অফিস কই, আমার কোনো অফিস নাই। সো দ্যাট ওয়াজ আ ডে বা মোমেন্ট আই রিয়েলাইজ যে I probably don't want to chase this for the মানে rest part of my life, বা ঠিক আছে এক বছর টাইম দিছি, but it's okay, মানে আমি এটা আমার রেস্ট অফ দ্য লাইফ দেখি না। বাট আই ওয়েন্ট টু a lot of different accelerator programs, এরকম আইডিয়া ওয়ার্কশপস, এরকম ইন্টারন্যাশনাল কম্পিটিশনস, যেটা gave me a lot of knowledge about how to build an idea from scratch, ঝামেলা কী হয় এবং ওইটাকে আসলে প্রোটোটাইপ পর্যন্ত কেমন নিতে হয়। যেমন যখন আমি টেলিনর ইউথ ফোরাম জিতি 2016 অ্যান্ড আই ওয়েন্ট টু নরওয়ে। সো নরওয়েতে যাওয়ার পর আসলে ওরা 23টা ডিফারেন্ট দেশ থেকে 23 জনকে নিয়ে আসছে, এবং বেশিরভাগই ওয়াজ স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ। তো ওদের সাথে যখন আমি একটা টিমে কাজ করছি, ওদের আইডিয়া থেকে আসলে প্রোটোটাইপ পর্যন্ত যাওয়ার প্রসেসটা দেখছি, ইট ওয়াজ ভেরি ডিফারেন্ট ফ্রম এভরিথিং দ্যাটস প্র্যাকটিস ইন বাংলাদেশ। অ্যান্ড আই স হাউ ইগার দেয়ার, যে একটা আইডিয়াকে আইডিয়ায় না রেখে ফার্স্ট প্রোটোটাইপটা বানায় ফেলতে হবে। যেমন আমাদের আইডিয়া ছিল হচ্ছে গিয়ে বিল্ডিং আ গেম ফর কিডস, যেটা মেন্টাল হেলথের সাথে কানেক্টেড। তো ঠিক আছে, তুমি গেম টিম তো তুমি বানাবা, তো বাংলাদেশে হলে কী হবে যে আমাদের একটা ডেভেলপার লাগবে, একটা গেম বানানো লাগবে, একটা অ্যাপ বানানো লাগবে।
ওরা লিটারালি আমাদেরকে একটা বড় কাগজে কোয়েশ্চেন অ্যান্সারের মতো করে লিখে রাস্তায় নামায় দিল, যে রাস্তায় যে বাচ্চাদেরকে পাবা প্যারেন্টসের কাছ থেকে পারমিশন নাও, নিয়ে ওকে একটা গ্লাস পরাও অ্যাজ ইফ ও VR এর মধ্যে আছে, ওকে কোয়েশ্চেন দেখাও, অ্যান্সার নাও, দ্যাটস দ্য গেম, দ্যাটস দ্য ফার্স্ট ভার্সন অফ দ্য গেম, অ্যান্ড উই ডিড দ্যাট। সো ওগুলা করে করে আসলে আমি আইডিয়া বিল্ডিং নিয়ে এবং প্রোটোটাইপ বিল্ডিং নিয়ে অ্যান্ড বিজনেস আইডিয়াস অ্যান্ড সব কিছু নিয়ে আসলে একটা সলিড বেস দাঁড়াইছিল। সো আই উডেন্ট সে আমি ওটাকে অনেক বেশি ইউটিলাইজ করছি, বিকজ আমি IBA-তে থাকতে আসলে এই যে এত কিছু করতাম, এই খেলাধুলা আছে একদিকে, এদিকে আবার এই যে স্টেজ শোজ, আবার এদিকে হচ্ছে, সো ওখান থেকে আমি আমার ওয়ান থিং ডিসাইড করে নিয়েছিলাম, হোস্টিং, অ্যান্ড আই ওয়াজ স্টিকিং টু দ্যাট। আমি এখনও পর্যন্ত ওটা নিয়ে আসি, বাট এই সাইডটায় কখনো ফেলে দিই নেই বা একদম শেষ করে ফেলে নেই, বিকজ আমার সবসময় মনে হয়েছে যে শোবিজ সাইডটা অনেক ভোলাটাইল। I don't want to depend my whole life on this. I always want to keep this side alive so that I can build actual wealth. And যাতে একটা টাইমে গিয়ে আমার মানে শোবিজ মানে কিন্তু হচ্ছে আমার গা দিয়ে কাজ করতে হবে, মানে হোস্টিং মানে কি আমি আমার ফিজিক্যালি ওখানে প্রেজেন্ট হয়ে জিনিসটা করে ওখান থেকে টাকা বের করতে হবে, তো ওইটা তো আমি সারা জীবন করতে চাই না বা করতে পারবো না। সো তার মানে হচ্ছে আই হ্যাভ টু বিল্ড অ্যানাদার স্ট্রিম অফ ইনকাম, যেই কারণে এটা লাইভ রাখা হয়েছিল। অ্যান্ড এখনো পর্যন্ত ওইটা আমার কাছে মনে হয় অনেক হেল্প করে আমাকে ইন দ্য VC সাইড। এমন কোনো বিজনেস আইডিয়া কি আশপাশে দেখো, বা এমন কোনো, বা আপনি কি যদি ফ্রি থাকতেন কি বানাইতেন? হ্যাঁ, অথবা এমন আমি কোনো প্রবলেম টু কি বি দেখো অনেস্ট নাকি? অনেক দেখি, এন্ড ইটস জাস্ট ওই টাইমটা বের করতে পারি না, বা ওইটা 5টা আইডিয়া এখন আমারগুলো আসলে অনেক রেভলিউশনারি আইডিয়া হবে না, বাট আমারগুলো হবে খুবই পার্সোনালি অবজার্ভড আইডিয়াস, রাইট? যেমন আমার কাছে মনে হয়েছে যে আমার প্রত্যেকটা শোতেই আমি একটা স্যুট পরি, তো স্যুট যে পরি, ওয়েন আই লুক ফর অপশনস, আমাকে সবসময় লেটসে ভালো স্যুট চাইলে একটা জায়গায় গিয়ে মাপ টাপ দিয়ে 2 সপ্তাহ ওয়েট করে একটা ভালো স্যুট বানাতে হয়। আই স্টিল ডোন্ট সি আ ব্র্যান্ড বাংলাদেশে যেটা স্যুটস বা ব্লেজার্স বানায়, যেগুলো অনেক কালারফুল অপশনস আছে, কালারফুল অপশনস, অ্যান্ড ইউ হ্যাভ ডিফারেন্ট স্টাইলস, মেইনলি ইভেন সামার জ্যাকেটস। মানে ইউ ডোন্ট হ্যাভ ইনাফ অপশনস যদি আপনি আসলে সেমি ফর্মাল বা ফর্মাল অ্যাটায়ারের দিক থেকে ছেলেদের জন্য বা ইভেন এখন মেয়েদের জন্য আপনি জাস্ট জ্যাকেটস বা ব্লেজার্স চান, যেটা সামারে পরা যাবে। হ্যাঁ, স্পেশালি সামারে পরা যাবে, কারণ ম্যাট কফি ট্রাই করতেছে এখন, বাট হ্যাঁ মানে ভালো, বাট আমার কাছে মনে হচ্ছে যে এটা না। অ্যান্ড পার্সোনালি আমি এটা কেন ফিল করছি, বিকজ ইফ দিস ইজ আ অ্যাটায়ার যেটা দ্যাট আই এম মানে ওয়ারিং এভরি শো, তা ওয়াই শুড আই নট মেক আ ব্র্যান্ড আউট অফ ইট, মানে নিজে কেন বানাই ফেলবো না? আর স্পেশালি আমি স্যুট বা জ্যাকেট যদি রেডিমেডও কিনতে চাই, আমাদের শোল্ডারে হয় না, বিকজ বাংলাদেশের এত বড় বাইসেপস আর শোল্ডার, বাইসেপসের জন্য না, কিন্তু ইটস শোল্ডার। এটা আমার মনে হয় এখন আমার যদি প্রবলেম হয়, আমার কাছে মনে হয় যে এরকম আরো কয়েক হাজার মানুষ আছে যাদের জন্য একটা প্রবলেম, এন্ড ইফ ইউ বিল্ড আ ব্র্যান্ড ফর অ্যাট লিস্ট এ টু অ্যামাউন্ট অফ পিপল, ইট উইল ফ্লাই। সো দিস ইজ আর কোনো কিছু মাথায় আছে? আর না, সবগুলো বলে দিব না, তোরা বানাই ফেলবি। আচ্ছা, এমন একটা বলেন যেটা আপনি বানাবেন না, এগুলো বেশিরভাগই বানানোর সময় পাবেন না, সময় বলে পাবেন দিলে সমস্যা নেই। মানে আমি এটা চিন্তা করে রাখছি যে আই ওয়ান্ট টু বিল্ড আ ব্র্যান্ড যেটা হ্যাজ প্রোডাক্টস যেটা হেল্পস পিপল টু ইনক্রিজ প্রোডাক্টিভিটি, অ্যান্ড যে ব্র্যান্ডটার জায়গা হবে আসলে মোস্টলি ওয়ার্ক স্টেশন। মানে আই এম আ বিগ ফ্যান অফ গ্রেট ওয়ার্ক স্টেশনস। লাইক ফিজিক্যাল প্রোডাক্ট বলতেছেন না? হ্যাঁ, ফিজিক্যাল প্রোডাক্ট। সো okay. বলি কিরকম, যে সবার বাসায় একটা না একটা টেবিল থাকে যেখানে ও বসে কাজ করে বা অফিসে আছে, তো ওই টেবিলটায় বা ওই ওয়ার্ক স্টেশনে কিছু জিনিস রাখলে ইউ মাইট বিকাম মোর প্রোডাক্টিভ, মানে বা ইউ মাইট ওয়ান্ট টু বি মোর প্রোডাক্টিভ। যেমন ফর এক্সাম্পল, আমার জন্য আমার নোটপ্যাড অনেক ক্রুশাল, আই টেক আ লট অফ নোটস। এখন নোটপ্যাডের স্ট্রাকচার তো ইউজুয়ালি হয় হচ্ছে গিয়ে প্লেন সাদা কাগজ বা হচ্ছে গিয়ে লাইন 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 লাইন। তো আই এম আ বিগ ফ্যান অফ জার্নালিং। সো আমার কাছে মনে হয় দের আর সাম নোটপ্যাডস লাইক দিস নাও, যে জার্নালিং আর টেকিং নোটস এগুলো যদি হালকা পাতলা একটু একসাথে করা যায়, ইউ সর্ট অফ বিল্ড আ পেজ যেটা কিপস ইউ মোর ফোকাস অন ইউর গোলস এভরিডে। সো ইনস্টেড অফ সাদা পেজ অথবা জাস্ট বাংলা লাইন, ইফ ইউ বিল্ড আ ফিউ বক্সেস ইন ইউর নোটপ্যাড, যেটার মধ্যে আসলে মেবি টপ 3 টাস্ক থাকে, মেবি একটা ছোটো একটা প্র্যাকটিস অফ অ্যাফার্মেশন থাকে, মেবি প্রায়োরিটাইজেশনটা ক্লিয়ার থাকে, দ্যাট উইল হেল্প ইউ বিকাম অ্যাট লিস্ট 2% মোর প্রোডাক্টিভ। সো স্টাফ লাইক দিস, আই ফিল লাইক ফ্রেগরেন্স ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর মি। সো আমি যেখানে কাজ করি বা লং টাইম বসে কাজ করবো, I try to make sure that place has a really nice smell. কিছু smell makes you more energetic, gets you in the right mood. বড় লোকই প্রবলেমস এগুলো। হ্যাঁ, আমার মনে হয় না একদমই বড় লোকই প্রবলেমস। ইট কামস ডাউন টু মানে থিংস লাইক একটা মানে
I don't really like air fresheners. I like candles. সেম I like diffusers. So একটা ওইটা- মুড লিফট করে হ্যাঁ, কিন্তু হ্যাঁ so ওটার একটা ফ্যাক্টর আছে। সো থিংস লাইক ইভেন একটা পেন হোল্ডার, ওইটা যদি ডিফারেন্টলি বানানো যায়, ইট উইল মেক মাই লাইফ ইজিয়ার ইন টার্মস অফ কখন আমি পেনটা চাই অ্যান্ড কখন পেন্সিলটা চাই অ্যান্ড কীভাবে রাখতে চাই এটা। সো আই ফিল লাইক দেয়ার আর থিংস যেটা So করে আপনার আসলে যদি টাইম থাকলে আপনি এগুলো বানায় একটা আই উড বিল্ড আ ব্র্যান্ড অন অন প্রোডাক্টিভিটি, মানে আলী আবদাল স্টাইল বাট ফিজিক্যাল। আলী আবদাল তো আসলে ফিজিক্যাল জিনিসও বেচে। এখন না অনেকটুকু কমাই দিছে, কিবোর্ডের ধরা খাইছে। কোম্পানির নাম ছিল এসেনশিয়ালি, মানে আচ্ছা, না আমার খেয়াল করি চলে না খুব একটা। ও কিবোর্ডেরটা নাকি? না, কিবোর্ডের না। আচ্ছা মানে আই উড জাস্ট ওয়ান্ট টু বিল্ড আ ব্র্যান্ড যেটা মেক্স পিপল ওয়ান্ট টু বি মোর প্রোডাক্টিভ, Okay, fair. তাদের আর ওয়ার্ক that's a good স্টেশন আরো spot. বেটার করে। কোনো, যেহেতু তুমি অনেক B2B ডিল করো, B2B তে কোনো প্রবলেম দেখো যেগুলোর সলিউশনের দরকার। B2B এর প্রবলেমগুলো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা কেসেসে ইউনিক হয়। সো এটা কোনো আসলে ইউনিফাইড সলিউশন করাটা মনে হয় ডিফিকাল্ট। মানে একটা ওই যে প্যাকেজিং সলিউশন ভার্সেস একটা মার্কেটিং রিলেটেড স্টার্টআপ, দুইটার B2B প্রবলেম দুই রকম পুরোপুরি। সো ওটার জন্য আসলে ইউনিফাইড সলিউশন করা যাবে বলে আমার মনে হয় না আর কি। মানে দ্যাটস ও আই উড ওয়ান্ট মানে আরেকটা এরকম সার্ভিস যে এটা কিন্তু ম্যাজিক্যাল জায়গা। তুমি একটা প্রবলেম বলবা, কেউ একজন প্রবলেমের সলিউশন আপনাকে বানায় ইমেল তোমার করে সাথে দিবে, যোগাযোগ করবে। আপনাকে ইমেল করবে, and this has happened by the way. হ্যাঁ, অনেক অনেক। So তুমি just তোমার আপনি জাস্ট এঞ্জেল ইনভেস্টিং করবেন আর তোমার বানাই দিবেন। প্ল্যানটা বলো, কেউ একজন আমি MVP যেমন বানায় তোমার সাথে লেটস সে যোগাযোগ করবে। গাড়ি চালাইতে গিয়ে একটা জিনিস খেয়াল করছি যে মানে আই হ্যাভ বিন সেলফ ড্রাইভিং মাই কার ফর আ লং টাইম। তো দেয়ার আর ডেজ যেখানে আসলে আমার নিজের মানে গাড়িটা পরিষ্কার করার সময় ছিল না। মানে সো তখন আমি আই লুকড অনলাইন ফর সলিউশনস যে আচ্ছা আমি যদি অনলাইনে কাউকে বলি, ওরা কি এসে আমার গাড়িটা এরকম ধুয়ে দিয়ে যাবে? সো এভরি সলিউশন স্টার্টস ফ্রম 4,000-5,000 টাকা, যে ওরা আসবে, যদি আসে গাড়ি পলিশ করতে আসবে, উইচ টেক্স লাইক আওয়ার্স। সো আই উড ওয়ান্ট আ সলিউশন যেখানে উবারের মতো আমি জাস্ট বলবো, ধাপ করে 15 মিনিটের মধ্যে আসবে, আইসা জাস্ট গাড়িটা একটা বেসিক ওয়াশ করে চলে যাবে। এনি গ্যারেজ। আমি একটু অ্যাড করে আমার জাস্ট বলতে আমি মনে করছি আপনি এটাই বলবেন যে পার্কিং স্পট। ও পার্কিং স্পট তো ভাই ক্লাসিক। এটা একটা আজকেও আসার সময় উনি বলছে নিচে পার্কিং আছে, আমি বলছি ওয়েট আছে একটা, বাট এটা তো ফারহান ভাই রাখবে। না, আমি গাড়ি আনিনি আজকে। না সমস্যা নেই, বাট মানে মেইনলি Besides- পার্কিং স্পটেরটা আসলে এট দিস পয়েন্ট অনেকে এটা নিয়ে ট্রাইও করতেছে সলিউশন। মানে সো আমি এই জন্য টাচ করি না। যেমন আই হ্যাভ সিন অ্যাপস যেটা আশেপাশের পার্কিং স্পট কোথায় আছে ওটা মার্ক করে দেওয়ার চেষ্টা করে। আই হ্যাভ সিন ইভেন আমাদের সিটি কর্পোরেশনের একটা অ্যাপ যেখানে আসলে ওই যে কোথায় পার্ক করার জন্য দেখানোর চেষ্টা করে। সো আমি ওটাতে যাই নাই, বাট আমার কাছে মনে হচ্ছে যে মানে পার্কিং যে একটা প্রবলেম আর এটা সলিউশন মানুষ এখন নিজেদের মতো করে বানায় নেয়। যেমন আমি আই টেক উবার, যদি আমি দেখি যে পার্কিং নিয়ে প্যারা হবো, অনেকে আশেপাশে কোথাও রেখে তারপর একটা জায়গায় যায়। বাট আমার কাছে পার্কিংয়ের থেকে এটা বেশি মনে হচ্ছে ইজ বিকজ যে আমার কাছে মনে হচ্ছে যদি আমার টাইম না থাকে যে আমি ওই দিন একটা ওয়াশ করে তারপর বাইরে হবো, তাহলে অনেক মানুষের টাইম নাই। হ্যাঁ, তো of ওয়াই course ডু আই নাই। নট হ্যাভ আ মানে বিকজ ওই যে মানে এইটা মানুষ ফিগার আউট করতে পারে মানে না। কি জাস্ট শ্যাম্পু হ্যাঁ। কার ওয়াশ দিয়ে হ্যাঁ, বেসিক ওয়াশ, which takes like half an hour, yeah. বা ইভেন 15 মিনিটসও করা যায়। কিন্তু ওই যে সকালবেলা লেট করে উঠছি, তাড়াহুড়োর মধ্যে বাইরে হইতে হবে, তো তখন তো ইউ ডোন্ট হ্যাভ দ্যাট টাইম। এখন আপনি কি নিজে ওয়াশ করেন? এখন আই হ্যাভ আ শফার। আচ্ছা ওকে। সো আর যখন ছিল না নিজে ওয়াশ করতেন? নিজে দেখা যেত একটা বেসিক একটা এরকম পানি মারতেন? ব্রাশ মেরে বের হয়ে যেতাম, খুবই বেসিক কিছু একটা, অথবা না বিকজ উইকলি। আমিও যখন নিজে চালাইতাম মানে তখনও কিন্তু আপনার ওয়ার্কশপে গিয়েই করতে হইতো ইফ ইউ ওয়ান্ট লাইক এ প্রপার ওয়াশ। আমরা তো বাংলা ওয়াশ করতাম, সো অন্য ওইটাও কিন্তু একটা প্রবলেম। মানে আমি যদি গাড়ি সাবস্ক্রিপশনও নিই সেলফ ড্রাইভিং, এটা কিন্তু খারাপ না, অ্যাকচুয়ালি গুড সলিউশন। আর কি লাগবে, 1-2টা বালতি আর একটা সাবানই তো লাগবে, বেশি কিছু লাগবে না, কিন্তু ইটস অ্যাকচুয়ালি গুড আইডিয়া, তাই না? আর কোনো ইনভেস্ট, আমি কি ভুল বলতেছি? গাড়ি ওয়াশ করার আর কিছু লাগে না, মানে হলুদ ওটা দিয়ে জিনিসগুলো আর- সম্ভব, মানে ওটা দিয়ে সম্ভব, বালতি আর ওই যে তোমার শ্যাম্পু। MVP র জন্য ওটাই না। এমভিপি। হ্যাঁ এই যে নরওয়েতে এটাই বলতো, রাস্তায় নামো গাড়ি পরিষ্কার করো। Nice. অ্যাকচুয়ালি Okay, আমরা একটু মার্কেটিং নিয়ে কথাবার্তা বলি। তুমি আমি তোমাকে কিছু এক্সাম্পল দেই, 2টা এক্সাম্পল, একটা বোর্ড গেম কোম্পানি এবং একটা পারফিউমের কোম্পানি, সলিড সলিড পারফিউমের কোম্পানি বানাইছে প্রোটোটাইপ, আর্লি ট্র্যাকশন 50,000, 1 লাখ টাকা, 2 লাখ টাকার বিক্রি হয়েছে। দুইটার জন্য এরকম নাম্বারস, 1 লাখ টাকার বিক্রি হয়েছে। ধরো বোর্ড গেম কোম্পানির 3টা বোর্ড গেম আছে, পারফিউম কোম্পানির ধরো 2টা পারফিউম আছে, মেন 3টা ভ্যারিয়েশন আছে। এখন তারা তোমার কাছে আসছে, এসে বলছে যে ভাই এই হলো আমরা এই জিনিস বানাইছি, আর্লি কিছু ট্র্যাকশন আসছে, কিছু মানুষ অর্ডার দিছে, আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের ইনস্টাগ্রাম পেজ আছে, আর কিছুই আমাদের নাই, কি করব বলেন? ওকে, সো আমি আসলে যেভাবে একটা কোম্পানির ব্র্যান্ড বিল্ডিংটাকে দেখি, বা যেই জায়গাটায় ভুল দেখি বাংলাদেশে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে একটা স্টার্ট আপ আর একটা বড় ব্র্যান্ড বাংলাদেশে যখন
মার্কেটিংয়ের কথা চিন্তা করে, ব্যবসা বাড়ানোর কথা চিন্তা করে, ওদের অ্যাপ্রোচটাই অনেক ডিফারেন্ট থাকে এই কেসে। যে ওয়েন ইট কামস টু স্টার্ট আপস আমরা সবসময় চিন্তা করি কি যে কত কম টাকা খরচ করে আমি কতটুকু একটু করতে পারি, এরকম একটা ব্যাপার। সো অলসো বেসিক্সে একটা ভুল থাকে, সেটা হচ্ছে যে আমি আমার টিজি নিয়ে আসলে অত বেশি জানি না। সো মিনিংস আই হ্যাভ ডান বোথ। আমি যেমন গ্রেতে কাজ করছি, গ্রেতে আই ইউজ টু ডু স্ট্র্যাটেজিক প্ল্যানিং, গ্রে অ্যাডভার্টাইজিং। হ্যাঁ, সো ওখানে যেমন আই ইউজ টু work for brands like Grameenphone, Apex, and I was a strategic planner. So I saw where the process starts and where it ends. The process usually started with a brief from the brand. যে আমরা এরকম একটা প্রোডাক্ট নিয়ে আসছি, আমরা চাই এটাকে এখানে এস্টাবলিশ করবো, লাইক দ্য নাম্বার 1 ফারিঘর ক্যাফে, একটা ক্যাফে, যেই ক্যাফেটা এই পাশে, এবং ওইখানে কফি পাওয়া যায়, স্ন্যাক্স পাওয়া যায়। ইটস বেসিক্যালি নর্থ এন্ড উইথ ক্যাটস। এটা হইল গিয়া এই ফারিঘর ক্যাফে। এখন আমাকে বললো যে আমি তোমার কাছে আসছি, যে তুমি স্ট্র্যাটেজিক প্ল্যানার। আমি এসে বললাম যে ভাইয়া আমার গোল হলো আমি চাই আমার ক্যাফেতে অনেক মানুষ আসুক, আমার অনেক বিক্রি হোক, আমার কোনো মার্কেটিংয়ের কিছু নাই। এগেইন আমার ফেসবুক পেজ আছে, আমার ইনস্টাগ্রাম পেজ আছে, ওয়েবসাইট আছে, আর কিছু নাই আমার। আপনি আমাকে বলেন আমি কী করবো, আপনি বলবেন আমি করতে থাকবো। ওকে, সো I would first start with making a better brief. When you said যে আমার একটা এরকম ক্যাফে আছে বা ফারিঘর ক্যাফে, এটাতে হচ্ছে কি বিড়াল আছে, কফি আছে, অ্যান্ড আমি চাই আরও বেশি মানুষ আসুক। I would first define it way more, যে কত মানুষ চান, লেটস সে কি ধরনের মানুষ চান, যারা সোফার আসছে তারা কেমন মানুষ। আমি তোমাকে অ্যান্সার দিচ্ছি, রোল প্লে। আমাদের এখানে বেশিরভাগ সময় মানুষ আসে যারা ফারিঘর ক্যাফেকে ডেস্টিনেশন, যে অনেক দূরের থেকে আমি ওই জায়গায় যাই বিড়ালের সাথে সময় কাটাবো, এরকম মানুষজন বেশি আসে। আমরা চাই রেগুলার নর্থ এন্ড হাবিজাবি ওই টাইপ মানুষ আসুক, যারা আমাদের আশপাশেই থাকে, হয়তো বসুন্ধরায় থাকে বা গুলশানে থাকে, তারা সন্ধ্যার সময় এখানে এসে কফি খাবে। বেশিরভাগ সময় যারা আসছেন তারা দেখা যাচ্ছে অনেক দূর থেকে আসতেছে, কারণ ওখানে বিড়াল আছে এবং ওইটার কথা আমি শুনছি, ওখানে যে আসবো। এরকম মানুষ আমরা কম, এরকম মানুষ চাই না তা না, বাট আমরা প্রাইমারিলি চাই এমন মানুষ যারা আশপাশে থাকে এবং এটাকে রেগুলার হ্যাং আউট প্লেস হিসেবে ব্যবহার করবে। সো ফার্স্ট আমি আপনার অ্যাজাম্পশনগুলোকে চ্যালেঞ্জ করতাম। যে ব্রিফের মধ্যে আমাকে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, অ্যাজ আ স্ট্র্যাটেজিক প্ল্যানার আই উড ওয়ান্ট টু গেট ইন টু দ্য ডিটেলস অফ অল দিস ইনসাইটস অ্যান্ড অ্যাজাম্পশনস। যে আমরা যে বলতেছি যে ওরা আসলে ডেস্টিনেশন হিসেবে আসে, অনেক দূর থেকে আসে এবং বিড়াল আসে দেখে আসে, এটার মধ্যে অনেকগুলা ইনসাইটস আপনি আমাকে পয়েন্টস আপনি দিচ্ছেন, যেটা থেকে ইনসাইটটা বের করাটা ইম্পর্টেন্ট এইভাবে যে মানুষ যদি আসলে বিড়ালের জন্য আসে তাহলে কফিটা আসলে একদমই ইম্পর্টেন্ট না। আর কফিটা যদি ইম্পর্টেন্ট না হয়, ওটা দুইটা কারণ থাকতে পারে। একটা হচ্ছে যে when it comes to human behavior, যেমন আমরা রিসার্চের অনেক বড় একটা পোর্শন থাকতো মার্কেটিং রিসার্চ, এই কারণে যে যদি এরকম হয় যে ঢাকা শহরের মানুষ এখনো কফি আর ক্যাটস একসাথে দেখতে পারতেছে না, তাহলে আসলে you first probably need to look into that behavioral trait. Meaning অনেক সময় মানুষ অনেক কিছু অ্যাসোসিয়েট করে নেয় এইভাবে, যেখানে আসলে আপনার কোনো কন্ট্রোলই নাই। লেটস সে ও ধরে নিতে পারে যে একটা ক্যাফে যদি ক্যাট ক্যাফে হয়, দে ওয়ন্ট হ্যাভ গুড কফি। ওকে, সো এটা ওর একটা মাইন্ডসেটে থাকতে পারে। যেমন দ্য রিজন ওয়াই ও নর্থ এন্ড আর ফারিঘরকে আলাদা করে দেখতেছে ইজ বিকজ ও চিন্তা করতেছে যে ফারিঘরের কফি ভালো হবে না, ওখানে বিড়াল আছে, গেলে আমি আসলে বিড়ালের সাথে টাইম স্পেন্ড করবো, কফি একটা খাইতে হবে তাই খাইলাম। আরেকটা হচ্ছে যে আমি নর্থ এন্ডে যাবোই বিকজ আমি জানি যে ওদের কফিটা ইজ দ্য বেস্ট টেস্টিং কফি, সো আমি ওখানে যাবো কফি খাইতে, রাইট? এখন আমার কোয়েশ্চেন হচ্ছে যে ওর মাথায় যদি এই অ্যাসোসিয়েশনটা থাকে যে একটা ক্যাট ক্যাফে ক্যান নট হ্যাভ গুড কফি, তাহলে আসলে আমার ফার্স্ট জব ইজ স্ট্যাবলিশিং দ্যাট উই হ্যাভ গুড কফি। Okay, how do you do that? So you do that by first acknowledging this as a problem. মানে আমি যেটা এই যে এই অ্যাঙ্গেলটা বাইর করলাম বা বললাম, আগে আমাকে দেখতে হবে আদৌ এটা ট্রু কিনা যে মানুষ ক্যাট ক্যাফে বা মানে ক্যাট বা কোনো একটা পেট ক্যাফে হইলেই ধরে নেয় যে এখানে খাবার ভালো হবে না, এটা কতটুকু ট্রু। ওকে, তাহলে এটা আমি ফার্স্টে আসলে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু যদি একদম স্মল স্কেলেও বলি, একটা ছোটোখাটো রিসার্চ এরকম চালাইতে হবে যে যারা আসতেছে ওদের সাথে আমার আসলে এই পয়েন্টটাতে আরও ভালোভাবে এক্সপ্লোর করতে হবে যে হোয়াট ডু দে ফিল অ্যাবাউট ইউর ফুড, আর দে হ্যাভিং দ্যাট ফুড বিকজ দে হ্যাভ টু, এখানে আসতে হলে একটা কফি নিতেই হবে টু স্পেন্ড টাইম, ইজ দের এনিথিং দ্যাট দে লুক ফরওয়ার্ড টু ফ্রম দের মেনু, অথবা যদি বিড়াল না থাকতো তাইলে ওরা আসলে আমার খাবার খাইতে আসতো কিনা, বা আশেপাশের মানুষজন জাস্ট টু গ্র্যাব আ কফি এখানে আসে কিনা। যদি না আসে তাহলে আমাকে বুঝতে হবে যে আমি আসলে আমার মার্কেটিং বা ব্র্যান্ডিংটা এমনভাবে সেট করছি যেখানে পিপল ডোন্ট লুক ফরওয়ার্ড টু মাই ফুড। তার মানে আসলে আই হ্যাভ টু ডু থিংস সো দ্যাট পিপল গেট এক্সাইটেড অ্যাবাউট হ্যাভিং ফুড ইন মাই ক্যাফে, পিপল গেট এক্সাইটেড অ্যাবাউট মাই কফি অ্যাজ ওয়েল।
মেবি ওইটা আমি কখনো করিই নাই, বিকজ আই ওয়াজ সো ফোকাস অন দ্য ক্যাট এক্সপিরিয়েন্স, আই নেভার ফোকাস অন দ্য ফুড ইটসেলফ। মেবি আমি বোঝার চেষ্টা করছি যে কফিটা ঠিক মতো বানানো হয় কিনা, কফিটা ঠিকঠাক মতো আছে কিনা, বাট নর্থ ইন্ড যেভাবে ওর কফিটাকে একটা আর্টের পর্যায়ে নিয়ে গেছে বা দেখে যে টেস্টটা ওখানে, কফির টেস্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্য স্মেল ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওই লেভেলের ফোকাস আমি আমার কফির উপরে দিছি কিনা। সো আমার ফার্স্ট জায়গা হবে আসলে এটা, যে আমি যেহেতু এটাকে বলতেছি যে বোথ মানে দ্য স্পেন্ডিং টাইম উইথ দ্য ক্যাট পার্ট অ্যান্ড দ্য কফি পার্ট, আমি দুটোতে ইকুয়াল ইম্পর্টেন্স দিচ্ছি কিনা। আমার গেস ইজ প্রবাবলি না, বিকজ লেটস সে রাইট নাও আমাদের হাতে একটা কফি আছে, এটা ফারিঘরের, রাইট, অ্যান্ড এখানে ফারিঘর ক্যাফে প্লাস মোর দেওয়া আছে। সো ওয়েন আই লুক অ্যাট দিস মানে কাপ মানে কফি হোল্ডার, আমার কাছে অলরেডি মনে হয় যে এখানের কফি, আমি বিং ভেরি অবজেক্টিভ, যে এখানে যে গোল লোগোটা আছে এটা ইজ এ সেপারেট পিস অফ পেপার। সো ইট ডাজন্ট ফিল অ্যাজ অরিজিনাল বা অ্যাজ পশ অ্যাজ দ্য ক্যাফেজ লাইক নর্থ এন্ড, যারা আসলে ইভেন এই কফি কাপটার উপরে অনেক এফোর্ট দিচ্ছে। আই নো হাউ নর্থ এন্ড ওদের কফি কাপের জন্য আলাদা ডিজাইনার্স রাখে এবং এই ডিজাইনটা বারবার চেঞ্জ করতে থাকে, বিকজ ইফ ইটস কফি দ্যান আই এম সেলিং দেন দিস কাপ হ্যাজ আ লট অফ সিগনিফিকেন্স। অনেক মানুষকে আমি দেখছি যে যখন ওরা টেক অ্যাওয়ে অর্ডার করে ওরা কাপগুলো বাসায় রেখে দেয়, এবং মাঝে মধ্যে ওটা আবার রিইউজও করে। অবভিয়াসলি দিস ইজ পেপার কাপ, ডিফারেন্ট ডিজাইন থাকে। ডিফারেন্ট ডিজাইন। স্টারবাকসের কাপ কালেক্ট করা ইজ a লাইক thing. আ কালেক্টেবল, Is a thing. টামলার্স গুলো এবং দাম আস্তে আস্তে বাড়ে। সো আমি আসলে ফার্স্টে ওই জায়গাটায় ঢুকতাম যে আমার কফি নিয়ে মানুষের পারসেপশন কি, ওটা কেমনে চেঞ্জ করতে পারবে। আচ্ছা, এইটা করার পরে তারপরে আসলে আমি খেয়াল করতাম যে আসলে কোনো কিছু চেঞ্জ হচ্ছে কিনা। সে ফর এক্সাম্পল এই যে আমি আমার কফির পিছনে আরও এফোর্ট দিলাম, দ্যাটস সাপোজ টু চেঞ্জ সামথিং অ্যাবাউট মাই বিজনেস। ফর এক্সাম্পল নাও আই এম সাপোজ টু হ্যাভ মোর কাস্টমার্স যারা বিড়াল পছন্দ না করলেও আসবে, যারা শুধু কফি খেতে আসবে, অ্যান্ড আই নিড টু গেট ইন টু দোজ নাম্বারস, দ্যাট ডেটা। মানে বাংলাদেশে আমি যেটা ইউজুয়ালি দেখছি যে বড় ব্র্যান্ডগুলা ডেটাকে অনেক ভ্যালু দেয়। সো দ্যার আর টু কাইন্ডস অফ রিসার্চ দ্যাট দে ডু। ওয়ান ইজ একটা মান্থলি রিসার্চ, একটা কোয়ার্টারলি থাকে, একটা অ্যানুয়ালি থাকে। তো এটা হচ্ছে ব্র্যান্ড ইকুইটি রিপোর্ট বলে। সো ব্র্যান্ড ইকুইটি রিপোর্টে অনেকগুলো জিনিস আসে এরকম যে ওরা যখন অনেক এফজিডিস হয়, সো ওই এফজিডিগুলো এরকম একটা রুমে হয় যেখানে আসলে ইউ ক্যান ওয়াচ দ্য রেসপন্ডেন্টস বাট দে ক্যানট মানে সি ইউ আর সিইং দ্য কনভারসেশন, ইউ ক্যান ইভেন সেন্ড কোয়েশ্চেন যে করতেছে থাকে। সো অনেক ইন্টারেস্টিং একটা প্রসেস এরকম যে লেটস সে দেয়ার আর কোয়েশ্চেন্স লাইক ওয়েন ইউ থিঙ্ক অ্যাবাউট কফি, লেটস সে যদি আমার এই কেসে একটা এফজিডি করতে হতো, সো প্রবলি দেয়ার উইল বি এ কোয়েশ্চেন লাইক দিস যে আপনি যখন কফির কথা চিন্তা করেন আপনার মাথায় কোন কোন ব্র্যান্ডের নাম আসে, তখন ওরা অনেকগুলো ব্র্যান্ডের নাম বলবে। আমার নাম যদি না আসে তার মানে কি কফির কথা চিন্তা করলে আমার নাম আসতেছে না। এখন জিজ্ঞেস করা হলো উইন ইউ থিঙ্ক অ্যাবাউট হ্যাভিং আ পেট এক্সপিরিয়েন্স ইন ঢাকা, তখন কোন ব্র্যান্ডের নাম আসে, তখন দেখা গেলো আমার ব্র্যান্ডের নাম আসলো, আরও 3-4 জনের নাম আসলো। কিন্তু কার নাম আগে আসতেছে এটা ম্যাটার করে, কার নাম রিকল করতে কতটুকু টাইম লাগতেছে এটা ম্যাটার করে, কার নাম ফার্স্ট রিকল করতেছে এটা ম্যাটার করে। সো এইরকম একটা রিসার্চ সর্ট অফ টেলস ইউ মানুষের মাথায় তোমার পারসেপশনটা কী, নাম্বার ওয়ান। সেকেন্ড আরও যেটা বলে সেটা হচ্ছে যে আদৌ পারসেপশন আছে কিনা। মানে বাংলাদেশে একটা ম্যাথ যেটা অনেক ব্র্যান্ড কম করে সেটা হচ্ছে যে যেখানে এত বড় বড় ব্র্যান্ডগুলো এত টাকা খরচ করতেছে বাহিন দেয়ার ভয়েস অফ শেয়ার ইন দ্য মিডিয়া, যে 20টা অ্যাড দেখলাম, 20টা অ্যাডের মধ্যে 18টা অ্যাড বড় কোম্পানি নিয়ে গেছে, বা শুধু অ্যাড না, বিলবোর্ড বলি বা আমার সামনে যা আসতেছে। তো ওখানে যদি আমি এক্সিস্টই না করি তাহলে আসলে আমি তো নাই কোথাও। লেটস সে ফারিঘর যে কয়জন চিনে সেই কয়জন চিনে, কিন্তু বড় কনভারসেশনের কতটুকু পার্ট আমি নেওয়ার চেষ্টা করতেছি। যেখানে বড় বড় ব্র্যান্ডগুলো লাখ লাখ টাকা খরচ করতেছে, আমি যদি ওখানে লাখ লাখ টাকা খরচ না করি তাহলে তো আমি আসলে এক্সপেক্টও করতে পারবো না যে আমার ব্র্যান্ডটা ওদের স্কেলে খেলবে। সো আমি যদি চাই, মানে আমি এই কারণেই ডিফাইন করতাম টার্গেটগুলো, আমি যদি চাই যে আমার ইফ মাই নাম্বারস নিড টু লুক লাইক নর্থ এন্ড, ইফ মাই নাম্বারস নিড টু লুক লাইক লেটস সে ক্রিমজন কাপ, তাইলে আসলে আমার এটাও চিন্তা করতে হবে ওদের মিডিয়া বাইং এক্সপেন্ডিচার কত আর আমার কত। বাট আমি যদি অনেক ছোট ব্র্যান্ড হই এবং আমার যদি অত ক্যাপাসিটি না থাকে তখন, সো তাইলে মাই গোল হ্যাজ টু বি রিয়েলিস্টিক। ওকে, কারণ যে মানুষটা 20 লাখ টাকা খরচ করতেছে টু অ্যাট্রাক্ট লেটস সে 20 লাখ মানুষ, আমি তো
2 লাখ টাকা খরচ করে সেম রেজাল্ট এক্সপেক্ট করলে ওটা রিয়েলিস্টিক না। মানে 2 লাখে এক্সপেক্ট করতে বলতেছি ভাই। মানে বেসিক্যালি যদি ও মার্কেটের 80% ভয়েস অফ শেয়ার নিয়ে রাখে বাই স্পেন্ডিং 10 টাইমস মোর দেন মি, দেন 10 টাইমস লেস স্পেন্ড করে আমি তো ওর কাছাকাছি যাওয়া এক্সপেক্ট করলে হবে না। কারণ একটা জিনিস হচ্ছে আমার মার্কেটিং কতটুকু জিনিয়াস, আমার প্রোডাক্ট কতটুকু ভালো, কিন্তু আমি এত জিনিয়াস কিছু করি নাই যেটার জন্য ওর 20 লাখ টাকার এক্সপেন্ডিচার আমার 10 টাইমস মোর এক্সপেন্ডিচারকে আমি আসলে পুরো অফসেট করে ফেলবো উইথ জাস্ট আইডিয়াস। এমন কোনো কিছু কি আছে যেটা তুমি তোমার পোর্টফোলিও এক্সপেরিয়েন্সে দেখছো যে এই জিনিসটা যখন করছে তখন খুব তাড়াতাড়ি অনেক বেসিক্যালি আমাদের ব্যবসাগুলো সেলস আরো বাড়তে হবে। হ্যাঁ, তুমি যেকোনো ধরো আমি তোমাকে ফারিঘর ক্যাফের নাম্বার বলতে পারি, আমরা মাসে 3 লাখ টাকার কাছাকাছি কফি বেচি। ধরো পারফিউমের গুলো আমি জানি না বলা উচিত নাকি বা বোর্ড গেম এটা বলা উচিত নাকি, ধরো হ্যাঁ না বিভিন্ন ভিডিওতে আছে 7 লাখ টাকার সোফার সেল হয়েছে পারফিউমের, সলিড পারফিউম। হ্যাঁ, এটা এখন লঞ্চ হচ্ছে, রিপ্যাকেজিং হচ্ছে। আপনার কাছে আসলাম আমি অ্যাডভাইসের জন্য, আপনি কি করবেন? আমি একটা জিনিস ফার্স্টে বলতাম, সেটা হচ্ছে যে এগেন আই উড গো ব্যাক টু ডেটা অ্যান্ড রিসার্চ অ্যান্ড মানুষের পারসেপশন অন পারফিউম। সো আমি যেটা খেয়াল করে দেখছি বাংলাদেশে when it comes to a lot of products, মানুষ বিদেশি না হলে ওইটাকে ধরেই না, ভালো মনেই করে না। না স্যার, আপনি আমাকে আমার কোম্পানির প্রবলেম বলবেন না, আপনি আমাকে বলেন আমি ওটাই বলতেছি। সো পারফিউমের ক্ষেত্রে আই উড ফার্স্ট পিক আ স্ট্র্যাটেজি যেটা উড বি একটা ইদার অর অ্যান্ড নট ইন বিটুইন। মিনিং আমি ইদার পারফিউমকে অনেক নিচে নামায় নিয়ে আসবো, যেখানে আমি মানুষকে আসলে বলবো যে তুমি let's say there's a difference between body spray and perfume, and usually যদি লোয়ার মিডল ক্লাস আমরা চিন্তা করি, ওরা কখনো 10-20 হাজার টাকার পারফিউম ওইভাবে আসলে প্রবলি চিন্তা করে না ফর দেয়ার মানে ডেইলি ইউসেজ, রাইট? বিকজ পারফিউমের ব্র্যান্ডিংটা এরকম যে অনেক দামি একটা জিনিস। সো আমি দুইটার একটাতে খেলবো, ইদার আমি জিনিসটাকে এমন একটা জায়গায় নিয়ে আসবো যে তোমার অ্যাফোর্ডেবিলিটির মধ্যে তুমি এখন পারফিউম পাবা, অথবা আমি এটাকে অনেক উপরে নিয়ে যাবো এবং এটার মধ্যে পুরোপুরি বিদেশি একটা ফিল দিব, বাট জাস্ট বিকজ ইটস বিং প্রডিউসড ইন বাংলাদেশ ওইটার স্টিল প্রাইস রেঞ্জটা অ্যান্ড কোয়ালিটি সেম লেভেলে রেখেও আমি প্রাইস রেঞ্জ অনেক নামে নিয়ে আসতে পারবো। কিন্তু এইখানে একটা খেলা আছে, খেলা হচ্ছে যেমন আমার একটা জিনিস খুব ইন্টারেস্টিং লাগছিল যে আল হারামাইন, রাইট? আমি অনেক দিন ধরে ভাবছি যে এটা একটা বিদেশি ব্র্যান্ড, অনেক দিন ভাবছি। পরে আমি বুঝতে পারছি যে প্রবলি ইটস বিং লোকালি প্রডিউসড, রাইট? অ্যান্ড আই গিভ দেম লট অফ ক্রেডিট বিকজ এই যে লুক অ্যান্ড ফিলটা, যেখানে একটা পারফিউম দেখে আমার কাছে যদি একটা মিডল ইস্টার্ন ভাইব আসে, it probably holds more value in my head. For sure. But ভাই একটু আমি going back to your question, আপনি কেন দুইটা এক্সট্রিমে খেলবেন, মানে এটার রিজন? সো মাঝামাঝি খেলা বেশিরভাগ ব্র্যান্ড ফেল করে আমার কাছে মনে হয়। সো কেন ফেল করে? বিকজ না তুমি এই টিজের কাছে রিলেটেবল হও, না তুমি ওই টিজের কাছে রিলেটেবল। সো বেসিক্যালি মেইন জিনিসটা হচ্ছে যে সবার মাথায় একটা ফিক্সড প্যাটার্ন আছে। প্যাটার্নটা হচ্ছে ইদার অ্যাফোর্ডেবল প্রোডাক্ট অথবা লাক্সারি প্রোডাক্ট। এমন না যে আমার টাকা না থাকলে আমি লাক্সারি প্রোডাক্টের দিকে হাত দিব না, তারপরেও মানুষের বাসায় কিন্তু একটা পারফিউম থাকে যেটা ও দাওয়াতে যাওয়ার সময় মারবে, কিন্তু ওইটারও একটা আলাদা জায়গা আছে যে ওটা একটু বিদেশি বা ওটা দামি বেশি বা ওটা আমি সবসময় ইউজ করতে পারবো না, রাইট? তোমার যে কোনো একটার মধ্যে যাইতে হবে। মানে আমরা যখন মাঝখানে যাই, মাঝামাঝি স্ট্র্যাটেজিতে হয় কি যে নিচের রেঞ্জটার জন্য আমি বেশি দাম, কিন্তু তারপরও আমি ওই দাওয়াতের পারফিউম না, আবার উপরের রেঞ্জটার জন্য আমি কম দামি, তার মানে আমি পশ এনাফ না। তো তাহলে আমি আসলে কি? সো সব জায়গায় কিন্তু প্রাইসের গ্যাপ ফিক্স করে ওইটার মধ্যে পেনেট্রেট করাটা ইজ নট দ্য স্মার্টেস্ট স্ট্র্যাটেজি টু গো ফর। যেমন পারফিউমের ক্ষেত্রে আমি একটা জিনিস বলি, বাংলাদেশে অনেক মানুষ এখনও জানে না ডিওড্রেন্ট কী জিনিস, জানেই না, এটা কাজটা কি এটাই জানে না। ফর এক্সাম্পল আমরা যখন আশেপাশে মানুষ থাকে বা একটা জায়গায় একটা মানুষ অনেক কাজ করতেছে, তো যে ব্যাড স্মেলটা পাওয়া যায়, ঘামের গন্ধ যেটাকে আমরা বলি, তো ঘামের গন্ধ এটা কিন্তু এমন না যে পারফিউম না দিলেই তোমার গা থেকে দুর্গন্ধ আসবে। ঘামের গন্ধটা কখন আসে? যখন আসলে ডিওড্রেন্ট আমরা কোথায় ইউজ করি? আমরা বেসিক্যালি ইউজ করি আমাদের আর্মপিটস, রাইট? অ্যান্ড হোয়াট ইজ দ্য সায়েন্স অফ ডিওড্রেন্টস? সো আমি যতটুকু পড়াশোনা করছি যে ডিওড্রেন্ট যেখানে আমরা অ্যাপ্লাই করি ওই জায়গাতে ও ঘামটা আটকায় দেয়। এখন ওই জায়গাতে কেন আমরা আর্মপিটসে তাহলে ইউজ করি? ইটস বিকজ যে ঘাম সারা শরীর থেকেই হয়, কিন্তু শুধু এইরকম জায়গাগুলোর ঘাম ওই ব্যাড ওডরটা প্রডিউস করে, বিকজ ওইটা ডাজন্ট গেট এনি ভেন্টিলেশন। ওই জায়গাটা থেকে আসলে দ্য ব্যাকটেরিয়া অ্যান্ড এভরিথিং, মানুষ কিন্তু জানে না যে ডিওড্রেন্টের তাহলে কাজটা কি। সো ইভেন ইফ ইউ অ্যাপ্লাই পারফিউম অ্যান্ড ডিওড্রেন্ট যদি ইউজ না করো, তারপরেও কিন্তু কাজ হবে না, রাইট? সো আমার কাছে মনে হয় যে দের ইজ আ হিউজ ফ্যাক্টর অফ ইভেন এডুকেশন হিয়ার। একটা ব্র্যান্ড যদি আসলে মানুষকে শিখাইতো এই জিনিসগুলা, মেবি ও ওই মানুষগুলোর মাথায় থেকে যেত যে আসলে
পারফিউম ইউজ করে কেমনে। রাফসান ছেলেটা অনেক কিছু জানে আসলে, কিন্তু যদি শুধু ওয়াটার শো করে তাহলে কেউ কখনো টের পাবে না। এটাই আসলে ছেলেটা অনেক কিছু জানে। আচ্ছা, সো Talented. দাঁড়ান, জানলে হবে না, আমাদেরকে বলতে হবে তো। সো আমি তো এডুকেট করবো আমার কনজিউমারকে সলিড পারফিউম দিয়ে, তারপর আমি জিনিসটাকে প্রিমিয়াম সেগমেন্টে বেচবো কেমনে, কারণ আমার প্রোডাক্ট প্রিমিয়াম প্রথমত আমাকে চিন্তা করতে হবে প্রিমিয়াম সেগমেন্টে বেচার জন্য রেডি কিনা। আমি আই উইল এগেন গো ব্যাক টু দিস পয়েন্ট, বিকজ আমি এখানে বসে এই সলিউশনটা এই কারণে দিতে পারবো না, বিকজ আমার কাছে প্রপার মার্কেট ডেটা নাই। এখন আমি যদি একটা পারফিউমের ব্র্যান্ড বানাই আর আমি যদি আনঅ্যাওয়্যার হই যে আমার টিজি এখন কত টাকা স্পেন্ড করবে এভরি মান্থ, অ্যান্ড ওই টাকা দিয়েও কী পাচ্ছে, অ্যান্ড আমি ওইটার পাশে গিয়ে বসতে পারবো কি পারবো না, তাইলে আসলে পুরো ব্যবসাটাই বেসিক্সে একটা ঝামেলা আছে ইন দ্য ফার্স্ট প্লেস। কারণ আমি যদি এমন টিজিকে টার্গেট করি যে 5,000 টাকা রাখতেছে ফর পারফিউম পার মান্থ, অ্যান্ড 5,000 টাকা দিয়েও আমার থেকে বেটার প্রোডাক্ট পাচ্ছে, বিদেশি প্রোডাক্ট পাচ্ছে, তাহলে আমাকে ক্যান কিনবে? মানে আই ডোন্ট হ্যাভ আ সলিড কেস ফর দেম, রাইট? তার মানে আমার ইদার টিজি চেঞ্জ করতে হবে না প্রোডাক্ট চেঞ্জ করতে হবে। অ্যান্ড আমি এই জায়গাটাই সবচেয়ে বড় প্রবলেম দেখি, বিকজ পারফিউম যে মানুষ ট্রাই করে না বাংলাদেশে এমন কিন্তু না। অনেকগুলো আমি দেখছি, জোনাকি নামে একটা ব্র্যান্ড আমি দেখছিলাম মাঝখানে, ইউনিমার্টে দেখছিলাম এই ব্র্যান্ডটা, বাট ইটস জাস্ট দ্যাট মানুষ ব্র্যান্ড বিল্ডিংয়ের পিছনে খরচই করে না টাকা, খালি প্রোডাক্ট অ্যান্ড কোথায় কোথায় যাবে কীভাবে পাবে, দ্যাটস ইট। পারফিউম বা এরকম অনেক জায়গায় লাক্সারি আইটেমস অ্যাট দি এন্ড অফ দ্য ডে সামটাইমস কামস ডাউন টু দ্য ফিলিং ইট গিভস ইউ। এখন আমি যখন 10,000, 20,000, 30,000 টাকা একটা পারফিউম যখন মানুষ মারে, তো স্মেলটা কি আর কেউ রিক্রিয়েট করতে পারবে না? পারবে। কিন্তু ওই যে পারফিউমের বটলটা, উপরে যে ব্র্যান্ডটা, ওইটা তো ও বছরের পর বছর ধরে ইনভেস্ট করে 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 বানাইছে। আমি কি করছি যেটার জন্য আমার পারফিউমটা এখন হঠাৎ করে ও ইউজ করা শুরু করবে? ওকে যখন, অ্যান্ড দিস ইজ এ কনভারসেশন অ্যাবাউট পারফিউমস, যখন আমি ভালো কোনো একটা পারফিউম ইউজ করি, এটা যদি আসলেই ভালো হয়, মানুষ কিন্তু জিজ্ঞেস করে এই হোয়াট আর ইউ ওয়ারিং, ওই টাইমে যে অ্যান্সারটা আমি দিব, ওই অ্যান্সারটা কিন্তু অনেক ম্যাটার করে। এখন আমি স্মেল রিয়েলি নাইস, হ্যাঁ, ইগোটা বুস্ট না, কিন্তু তারপরে কিন্তু যদি সে কিউরিয়াস হয়ে জিজ্ঞেস করবে, অ্যান্ড ইট সাম অ্যাজ ইউ সেড যে ইউ স্মেল নাইস বলে ভালো লাগে, কেউ যদি পারফিউম জানতে চায় তখন ভালো লাগে। যখন জানতে চাবে আমি যখন এই পারফিউমের ব্র্যান্ডটার নাম বলবো, তখন আসলে কী হবে? ইজ ইট গোয়িং টু টেক মাই সেট আপ স্টেটাস লাইক হায়ার আপ, নাকি ইট ওয়ন্ট ম্যাটার? ইফ ইট ডাজেন্ট ম্যাটার, তাহলে 5,000 টাকা খরচ করার দোকান, এর থেকে আমি 15,000 টাকা খরচ করে আরও বেটারটাই কিনি, যেটা মানুষ রেকগনাইজ করবে। ইভেন 10,000 টাকা দিয়েও বিদেশি পারফিউম পাওয়া যাবে, ওটা কিনি। সো এই পারফিউমের প্রাইস রেঞ্জটা কি, মানে তোদেরটার? সো কারেন্টলি দি প্যাক অফ 3 ইজ 999। প্যাক অফ 3? হ্যাঁ, সো ইটস লাইক ছোট ছোট এরকম, ইটস লাইক আপনি লিপ বাম ইউজ করেন না, লিপ বামের মতোই 3টা। অ্যান্ড ওয়াই ডিড উই গো ফর ছোট ছোট? বিকজ ইটস এ কমপ্লিটলি নিউ প্রোডাক্ট। সো প্যাক অফ 3 এটা এখন আপাতত একটা গিফটিং স্ল্যাশ, অলসো ইটস আ সলিড পারফিউম, সো ওদের অত বড় এমএল সাইজ লাগে অনেকদিন ইউজ করার জন্য। ইটস লাইক আ হাউ মেনি স্প্রেস ইন ওয়ান? এটা স্প্রে না ভাই, এটা তো এটা ও, সলিড। আমরা আসলে আউট অফ কনটেক্সট অনেক কথাবার্তা হচ্ছে। ও যে জিনিস রেফার করতেছে এটা হলো ফাউন্ডার্স ডে নামে একটা জিনিস করি, আমি জানি। হ্যাঁ, হ্যাঁ, ওটার ওটা মধ্যে তো একটা দেখছি। এপিসোড আছে, এটা তুমি দেখার সুযোগ পাবে না, কারণ এটা গতকাল রাতে রিলিজ হয়েছে। যে গতকাল রাতে যেটা রিলিজ হয়েছে সেটা ছিল সলিড পারফিউমের একটা ব্যবসা নিয়ে, এতটুকু লিপ বামের মতো সাইজের জিনিস যেটার ভিতরে পারফিউম So থাকে। it's not replacing ক্রিম টাইপ it's not replacing liquid perfume. So you know how Bangladesh it's so much আমরা ওদের পারফিউমটা এত বেচার চেষ্টা করতেছি। না, এত গরম যে আপনি অ্যালকোহল ওয়ালা পারফিউম ইউজ করলে ওটা ইভ্যাপোরেট করে চলে যায়, রাইট? সো ইটস লাইক আপনি মিটিংয়ে যাওয়ার আগে ইউ ডু দিস, একটু নিয়ে ক্রিমটা নিয়ে ইউ ডু দিস অ্যান্ড দেন ইউ স্মেল নাইস ইনসাইড দ্য মিটিং, আর এটা ইট ফিটস ইন ইউর পকেট। So I would not get into the discussion of perfumes then. I would get into the discussion of this particular case. যেখানে ধর আচ্ছা আমার গাড়িতে আমি একটা ছোট খুবই পোর্টেবল পারফিউম রাখি সেম সব সময়, বিকজ দেয়ার আর টাইমস আই ফরগেট, অ্যান্ড দেন আমি জানি যে আমি গাড়িতে নামার আগে জাস্ট ছোটো একটা স্প্রে নিয়ে যাবো, রাইট বাবা? সো আই থিঙ্ক হিয়ার দ্য মেইন ভ্যালু বা অনেক বড় একটা ভ্যালু ইজ দ্য পোর্টেবিলিটি, ইয়া রাইট? যেটা অনেক পোর্টেবল। এই পারফিউম টেস্টার দেখছো এরকম ছোট যেটা ইয়া থেকে দেয়, মাঝে মধ্যে এরকম লঞ্চ ইভেন্টস থেকে দেয়। এভাবে করে স্মেল করতে। সো ইট রিয়েলি ডিপেন্ডস অন হোয়াট ফ্যাক্টর আই এম বিল্ডিং দ্য ব্র্যান্ড। আমি জানি না যে কেন আমরা সবসময় মেইন স্ট্রিম মারামারিতে ঢুকতে চাই, যে সব পারফিউম যেখানে মারামারি করতেছে, উইচ ইজ দ্য স্মেল, উইচ ইজ হাউ লং ইটস গোনা লাস্ট, উইচ ইজ হাউ পশ ইজ ইট, ওখানে আমার মারামারি করার আসলে দরকার নেই। মেবি অন্য একটা জায়গা আছে যেখানে আমি মানে অন্যভাবে নিজেকে আসলে বসাইতে পারি, বাট আই উড রিয়েলি স্পেন্ড লট মোর টাইম অন মার্কেট রিসার্চ। আমার প্রোডাক্ট আসলে ওই প্রোডাক্টের পাশে কতটুকু ভালো লাগতেছে অ্যান্ড হোয়াট ভ্যালু আই ক্যান। আমার কাছে মানে ইফ আই কনসিডার দিস টেবল, আই থিঙ্ক মানে Amin has built himself from scratch and মানে he has played with a lot of cards. You definitely have মানে played with different things in your life and আপনি আপনার মতো একটা জায়গায় পৌঁছেছেন। আমি মোটামুটি আমার মতো করে একটা জায়গায় আসছি।
I think it's really important to address যে যখন মানুষ এরকম একটা পডকাস্ট দেখে তো ও আসলে কি ইন্টেনশন নিয়ে দেখতেছে অ্যান্ড এইরকম একটা কনভারসেশনকে ওর আসলে কীভাবে অ্যাপ্রোচ করা উচিত। সো আমার কারেন্টলি এরকম অনেক পডকাস্ট দেখলে মানে পুরোটা দেখা হয় না বা দেখলে অনেক অস্থির লাগে কীরকম আই ফিল দিস প্রেশার যে সেটা 2 মাসের মধ্যে কিছুটা করে ফেলাতে হবে, আমার পারফিউমের ব্র্যান্ড লঞ্চ করতে হবে, মানে শো বানাইতে হবে, এখন মানে পাগল লাগে যে আমি কি তাহলে মানে এতই মানে আকাইম্মা। সো আই জাস্ট ওয়ান্ট টু অ্যাড দিস পার্ট ইন দিস পডকাস্ট যে মানে নো ম্যাটার হু ইউ আর অ্যান্ড হোয়াট এভার ইউ আর ডুইং, সার্ভাইভিং এভরি ডে ইন দিস কান্ট্রি ইজ এ উইন। বিকজ প্রত্যেকটা মানুষের লাইফের কার্ভটা খুবই ডিফারেন্ট, খুবই আলাদা। অ্যান্ড আমরা যখন এরকম পডকাস্টের টেবিলে একটা মাইক নিয়ে বসি আমরা খুবই ইউনিল্যাটারাল ইউনিফাইড অ্যাডভাইসেস দেওয়া শুরু করি আর কি। অ্যান্ড উই অলওয়েজ ট্রাই টু টেল পিপল ইউ আর নট ডুইং এনাফ। বাট হোয়াট আই হ্যাভ রিয়েলাইজড ইজ যে সামটাইমস দ্য ফ্যাক্ট দ্যাট তুমি নিজেকে বিছানা থেকে তুলতে পারতেছো না কাজ করার জন্য, বা ঘর থেকে বের হইতে পারতেছো না, বা যে 2 ঘন্টা কাজ করার কথা ওই 2 ঘন্টা ফোকাস দিয়ে কাজ করতে পারতেছো না, you are not in control. Sometimes it has a lot to do with our biology, our psychology, and a lot of even chemical and hormonal imbalances and balances in our life. যেটা কিছুটা ফিক্স হয় হচ্ছে গিয়ে থ্রু থিংস লাইক ফিজিক্যাল এক্সারসাইজ বা গোয়িং টু দ্য জিম। And that's why you should go to Yes, ওই that's gym. এটা আমি জানতাম কোন একটা পডকাস্টের মাঝখানে জিমটা আসবে। The best gym is basically the one that's closest to your house. না আমি জিম Simple. প্রমোট করতে And বলছি you না, should আপনার live in ফিটনেস। Bosundhara. কিন্তু আমি জাস্ট বলতে চাই যে মানে এই পডকাস্টগুলো দেখে যাতে মানুষের অস্থির না লাগে, এটাও শুধু ভাই একটা দিস ইজ সো ট্রু। আমারও পডকাস্ট দেখলে নার্ভাস লাগে। আমার নার্ভাস না, আমার তো মনে লাইক হ্যাঁ। সবাই কত লাইক এই টাকা বাট অলদো কারো টাকা আমি ভাবে দেখি নাই, বাট জাস্ট মনে হচ্ছে সবাই অনেক টাকা। সো মানে অস্থির আর কিছু নাই। এই এপিসোডটা মাইট নট অ্যাকচুয়ালি বি দ্য মোস্ট রেলেভেন্ট এপিসোড ফর ইয়োর লাইফ। মেবি অন্য একটা এপিসোড হবে, মেবি পুরো পডকাস্টে এরকম কোনো রেলেভেন্ট এপিসোড থাকবে না, মেবি অন্য একটা পডকাস্ট থাকবে, মেবি পুরো বাংলাদেশে কোথাও থাকবে না। বাট ইউ জাস্ট নিড টু মেক শিওর যে মানে you are also very grateful and happy about your present. We do not celebrate the present enough. আমার কাছে মনে হয় যে আমি এখন যে জায়গায় আছি 5 বছর আগে আমাকে যদি কেউ জিজ্ঞেস করতাম এখানে আসবো কিনা বা আসতে পারবো কিনা, I would be doubtful. I'd probably not see this. So আমি এখন অনেক প্র্যাকটিস করি হচ্ছে গিয়ে enjoying the present as well. মানে getting into this rat race যেখানে every podcast is telling you to do more. আমার কাছে মনে হয় যে it is also necessary that we take time and say যে Amin has come a long way and Amin has done wonders with stand-up comedy. Khalid Farhan জীবনে অনেক টাকা কামাইছে এবং মানুষকে টাকা কামানো শিখাইছে, so that needs to be recognized. ওয়াটার শোয়ে আমি এতগুলো সিজন করতে পারছি, That's crazy. I'm really happy. So you also need time to recognize what's going on in the present and be happy, and then give yourself a pat in the back and then take the step forward. Because সারাক্ষণ যদি আমরা খালি পাস্ট আর ফিউচার নিয়ে চিন্তা করতে থাকি, it becomes very difficult to live, and তোমার ফিউচার নিয়ে একটা স্টেপ নেওয়ার আসলে এনার্জি থাকবে না। সো whatever you have done so far, মানে be happy about it, be grateful, because এইটার জন্য তুমি একদিন অনেক কষ্ট করছো, তারপরে আস্তে ধীরে স্টেপস নাও। if you really like something, it will eventually work out. মানে it doesn't have to be hosting অথবা পারফিউমের ব্যবসা অথবা any ব্যবসা in the first place. Yes. You can even have a job and be happy. মানে just do celebrate. Yeah, so Okay. look in the mirror and then be grateful. That is the underlying message. Farhan Thank you bhai. সবাইকে। Thank you. Ta-ta. Okay, bye bye.